হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, চলে আসলাম আমার একটা নতুন ক্লাসে। তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক 2026 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নিয়ে এসেছি আমি ফার্স্ট সামেটিভ যে ইউনিট টেস্টটা হবে তোমাদের। তো দেখো তোমাদের জন্য আনা হয়েছে ক্লাস 10 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ পেজ 102 স্কুল 5। এর আগের ক্লাসে তোমরা দেখবা ভিডিওতে আমরা স্কুল 4 স্কুলটা আমরা দেওয়া হয়ে গেছে, আজকে স্কুল 5টা দেবো। তো আমাদের দেখো এখানে যে স্কুলটা আছে বার্লো গার্লস হাই স্কুল এইচএস, ঠিক আছে, এই যে 5 নম্বর স্কুলটা আছে এই স্কুলটা তোমাদের করাবো আজকে। তো যে প্রশ্নবিচিত্রা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা এই বই থেকে আমরা করাবো ফার্স্ট সামেটিভ যেটা আছে। তো চলো এই বইটা তোমাদের হাতে নিতে হবে এবং একসঙ্গে আমার সঙ্গে অঙ্কগুলো করতে হবে। তো ক্লাস শুরু করার আগে আমি যেটা বলবো তোমাদের ভিডিওতে লাইক করে দিতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নেব। তো একের প্রশ্নগুলো আমরা নিয়েছি। তো একের প্রশ্নগুলো আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তা প্রথমে তো আমরা এমসিকিউগুলো করাবো। তো দেখো একের একটা বলছে বার্ষিক 8% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আয় হলে এখানে আমাদের কোনটা শর্ত সমান হবে। তো এখানে দেখো তো সরল সুদে যে সূত্রটা আয় সমান সমান আয়টাকে সুদ বলা হয়, ঠিক আছে। তাহলে আয় সমান সমান পি টি আর বাই 100, এটা সরল সুদ। আয় বলতে সুদ আর পি হচ্ছে আমাদের কি বলা যায়, পি বলতে আসল, এখানে টি হচ্ছে আমাদের সময় আর আর হচ্ছে সুদের হার। এই হচ্ছে আমাদের সরল সুদের সূত্র। সুদের হারটা আমাদের আরে বলেছে আমাদের এখানে, আর এখানে যে আসলটা পি বলেছে আর সময়টা কিন্তু টি বলেছে আর সুদটা এখানে আই বলেছে। তাহলে আই সমান সমান পি টি আর বাই 100। তাহলে দেখো তাহলে আমরা কিন্তু সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছি, আমাদের শুধু কী করতে হবে, দেখাতে হবে যে কোনটার সঙ্গে সমান আসছে। এখানে বর্গগুণ করে নিয়েছে, দেখো আমরা যে বর্গগুণ করে নিই কোনাকুনি গুণ, তাহলে পি টি আর সমান সমান এটা কত হবে 100 আই, 100 আই। তাহলে এভাবে কিন্তু অ্যান্সারটা রেখেছে আমাদের। এটা আমাদের দেখো সি নাম্বার অপশানটা মিলছে। তাহলে অ্যান্সার আমাদের সি নাম্বার। দুইয়েরটা বলছে এখানে প্রশ্নটা একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r% হলে n বছর পর জনসংখ্যা কত হবে। দেখো n বছর পর জনসংখ্যা কীভাবে আমরা পাবো, তাহলে n বছর পর জনসংখ্যা হবে, n বছর পর জনসংখ্যা হবে সূত্রটা আমাদের জানতে হবে। দেখো পি ইন্টু 1, এখানে আমাদের প্লাসও হয় মাইনাসও হয়, সেটা আমরা দেখব যে বৃদ্ধি থাকলে প্লাস আর হ্রাস হলে পরে মাইনাস। এখানে বৃদ্ধি হচ্ছে জনসংখ্যাটা বৃদ্ধির হার বলেছে, তাহলে এখানে প্লাস আমরা দিব। আর এখানে আর বলতে এখানে দেখো 2r আছে, আরটা 2r বাই 100, আর এখানে পাওয়ারটা কত হয়, এখানে সময়টা যেটা n আমাদের হয়, সময়টা n। আর সমন চক্রবর্তী সূত্রের মতন এটা সমহার বৃদ্ধির অঙ্ক আছে, তাহলে তার মতন আমাদের সূত্রটা হবে এটা পি ইন্টু 1 প্লাস 2r বাই 100, যেখানে আরটা এখানে কিন্তু যে বৃদ্ধি পাচ্ছে কত হারে 2r%, তার জন্য আমাদের এখানে আর এর জায়গায় 2r আমরা দিব বাই 100। আর এখানে পাওয়ারটা আমরা কত দেবো, আমরা n, যেখানে সময় কত বছর এখানে n বছর। তাহলে আমাদের যদি বলি এখানে আমাদের জনসংখ্যা পি বলে দিয়েছে আর এখানে যে জনসংখ্যার হারের যে বৃদ্ধিটা 2r বলেছে আমরা বসালাম আর নিচে 100 বসিয়েছি। তাহলে এত জনসংখ্যা হবে এতজন। এটা যদি আমরা একটু সরল করি তাহলে কাটাকাটি করো, এটা কাটার করে 50 পেয়ে যাবা। তাহলে আমরা সরল করে পেয়ে যাচ্ছি 1 প্লাস r বাই 50 হোল টু দি পাওয়ার n, এতজন। তাহলে এটা আমাদের অ্যান্সার, n বছর পর যে জনসংখ্যা হবে এতজন। তা দেখো তো এটা আমাদের কত নম্বর অপশানে মিলছে, আমরা দেখতে পাচ্ছি এটা বি নাম্বার অপশানে মিলছে। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে বি। তিনের প্রশ্নটা দেখো আমাদের দেওয়া আছে s স্কোয়ার সমান সমান 25 দেওয়া আছে। তাহলে এই যে আমাদের সমীকরণটা আছে এই সমীকরণের বীজ সংখ্যা চেয়েছে। এটা তো আমাদের দ্বিঘাত সমীকরণ, আর দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা সবসময় দুটি হবে। দ্বিঘাত সমীকরণ কী করে বুঝলে, এই যে চলটা x আছে, এক্সের পাওয়ারে 2 আছে, তাই জন্য আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। আর দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য আমাদের বীজ সংখ্যা দুটি হবে। দেখো আমরা যে বীজ বের করে নিই দুটি, সেই দুটি বীজ এরকম পাবা, এখানে প্লাস মাইনাস √25, তাহলে এখানে প্লাস মাইনাস 25 বর্গমূল 5, তাহলে এক্সের মান কী পেলাম, একটা 5 পেলাম, তাই না, +5 আর একটা -5, এভাবে দেখো দুটি বীজ পেলাম। তাহলে বীজ হবে দুটি আমাদের অপশানে কোথায় আছে, তাহলে আমাদের অপশানটা দেখতে পাচ্ছি অ্যান্সার আমরা বি নাম্বার অপশানটা পেলাম, দুটি বীজ সংখ্যা হচ্ছে দুটি। দেখো আমরা বের করে দেখিয়ে দিয়েছি, তো এরকম বীজ পাওয়া যাবে। এখানে বীজ বের করতে বলিনি, কিন্তু বীজের সংখ্যা যে কটি আমি জাস্ট উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম যে এভাবে আমাদের বীজ পাওয়া যাবে দুটি। তাহলে অ্যান্সার আমাদের বি, দুটি। চারের প্রশ্ন বলেছে √3 - 5 এর অনুবন্ধী করণী আমাদের বের করতে বলেছে। তা দেখো অনুবন্ধী করণী কী করে পাবো, আমরা লিখবো এত এর অনুবন্ধী করণী।
ঠিক আছে, এত এর অনুবন্ধী করণী। তাহলে এই যে অনুবন্ধী করণীটা আমরা পাবো, ঠিক আছে, বি দিয়ে দেবো অনুবন্ধী করণী। তাহলে কীভাবে অনুবন্ধী করণী বের করতে হয় দেখো, অনুবন্ধী করণী এভাবে পাবা, যেখানে করণীটা আছে রুট ওভার যেটা চিহ্ন, তাই না, তাকে করণী বলা হয়। করণীর চিহ্নটাকে চেঞ্জ করে নাও, এখান থেকে প্লাস √3 আছে, তাহলে -√3 লিখে নেব, +√3কে লিখবো -√3, আর -5 আছে, -5 বসিয়ে দাও, একে কোনো চেঞ্জ করবে না। তাহলে এভাবে আমরা কোনো দ্বিঘাত করণীর আমরা অনুবন্ধী করণী পেয়ে যাব। তাহলে এই যে করণীটা ছিল এর অনুবন্ধী করণী কত পেয়ে গেলাম, -√3 -5। তাহলে যেটা করণী চিহ্ন আছে যে প্লাসটা, এর চিহ্নটা শুধু চেঞ্জ করে নেব, মাইনাস তাহলে প্লাস হবে, প্লাস তাহলে মাইনাস হবে। প্লাস আছে এখানে প্রথমে প্লাস, কিছু না থাকলে চিহ্ন প্লাস ধরতে হয়, ঠিক আছে। এই যে √3টা আছে প্লাস দিয়ে আছে, তার জন্য আমরা এখানে দেখো মাইনাস করে দিলাম। এভাবে অনুবন্ধী করণী বের করা হয়। তো দেখো এটা অ্যান্সার আমাদের কত নম্বর অপশানে মিলছে, বি নম্বর অপশানে মিলছে। তাহলে আমরা অ্যান্সারটা লিখে দেবো বি নাম্বার। 5 প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি যে দুটির দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি 60 ডিগ্রি হলে কোণ সি ও ডি এর মান কত হবে। দেখো আমরা ছবিটা আঁকি, ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান যে আছে, তাহলে আমরা একটা বৃত্ত তৈরি করব যার কেন্দ্র হবে ও কেন্দ্র। এখানে আমাদের দুটি সমান যে বলেছে, তার সমান যে তৈরি করতে গেলে আমাদের কী হবে, দেখো কেন্দ্রের বিপরীত পাশে অবস্থান হবে দুটি যে, তারপরে কিন্তু সমান দৈর্ঘ্যের দুটি যে পাবো। তাহলে এখানে আমরা একটা যে নিলাম আর এখানে একটা যে নিলাম। তাহলে এভাবে দেখো এ বি এটা নাম দিলাম আর এটাকে সি ডি নাম দিয়ে দিলাম। তাহলে এ বি আর সি ডি কিন্তু সমান আছে, এ বি সমান সমান সি ডি দেওয়া আছে, ঠিক আছে। এবার আমাদের যেটা বলেছে দেখো, এখানে একটা কোণ এ ও বি যে কোণটা আছে, তাহলে এ ও বি আমাদের এভাবে যোগ করতে হবে। দেখো কোণ এ ও বি বলেছে, তার জন্য আমরা এ ও আর ও বি যোগ করব। তাহলে এখানে যে কোণটা, এই যে কোণটা, তাহলে এ ও বি কত দেওয়া আছে দেখো 60 ডিগ্রি, এই কোণের মানটা দেওয়া আছে 60 ডিগ্রি। কোন কোণের মান বের করতে বলেছে, কোণ সিওডি, সিওডি তাহলে আমাদের সিও আর ওডি যোগ করতে হবে। তো দেখো এই যে সিও আমরা যোগ করলাম আর এদিকে ওডি যোগ করলাম, ঠিক আছে। তাহলে এই যে সিওডি কোণটা আমরা এখানে ও নামটা এখানে দিলাম। তাহলে এই কোণের মানটা কিন্তু বের করতে বলেছে, এটা কত ডিগ্রি হবে। দেখো আমরা কী করে এই কোণটা পাবো। এখন লক্ষ্য করো, আমরা এইভাবে ছবিটা পাওয়ার জন্য দুটো ত্রিভুজ পেয়েছি, একটা ত্রিভুজ এ ও বি, একটা ত্রিভুজ পেলাম সিওডি। তাহলে দুটো ত্রিভুজকে কী দেখাবো, সর্বসম প্রমাণ করে দেখাবো। তো চলো আমরা দুটো ত্রিভুজ তুলে নিচ্ছি, ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সিওডি, সিওডি, ঠিক আছে, আমরা নাম দেবো এটা সিওডি। এর এবার দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে গেলে তিনটা শর্ত সমান দেখাতে হবে। 1 নম্বর শর্ত আমরা বলতে পারবো এ বি সমান সমান সিডি, এটা প্রশ্নে বলে দিয়েছে, তাই না। এটা প্রশ্ন অনুসারে যেটাকে আমরা প্রদত্ত বলতে পারবো, প্রদত্ত যেটা দেওয়া থাকে তাকে বলা হয় প্রদত্ত। তাহলে এ বি সমান সমান সিডি পেয়ে গেলাম, দুটো ত্রিভুজের একটা শর্ত সমান। 2 নম্বর শর্ত আমরা নিতে পারবো, দেখো ও এ, দেখো এই ত্রিভুজের ও এ বাহুটা আর এই ত্রিভুজের ওডি বাহুটা সমান হবে, ও এ সমান সমান ওডি, ঠিক আছে, কেন, এর একই বৃত্তের ব্যাসার্ধ। তারপরে দেখো 3 নম্বরে যদি আমরা যাই, 3 নম্বরে এই ত্রিভুজের ওবি বাহুটা আর এই ত্রিভুজের ওসি বাহুটা কিন্তু সমান আছে। তাহলে আমরা এখানে বলতে পারবো ওবি সমান সমান ওসি। এটা কেন সমান, এরা কিন্তু সবাই একই বৃত্তের ব্যাসার্ধের জন্য সমান। তাহলে এখানে লিখে দেবো এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, এই জন্য আমরা সমান পেয়ে গেলাম। তা দেখো তো সেই দুটো ত্রিভুজ থেকে আমরা তিনটা শর্ত সমান দেখাতে পারলাম। তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা বলে দেবো সর্বসম, ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সিওডি। এবার দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায়, তা দুটো ত্রিভুজের অনুরূপ কোণগুলো, সর্বসম ত্রিভুজে অনুরূপ কোণগুলো সমান হয়। অনুরূপ কোণ বলতে দেখো তো এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ আছে, তাহলে এই দুটো কোণ কী হবে, সমান হয়ে যাবে। তাহলে অতএব কোণ এ ও বি সমান সমান কোণ সিওডি। দেখো এ ও বি সমান সমান সিওডি পেয়ে গেলাম। এ ও বি 60 ডিগ্রি, তাহলে সিওডি কত হবে, সিওডি হয়ে যাবে আমাদের 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার পেয়ে গেছি, এই যে সিওডি কোণটা আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে 60 ডিগ্রি দেখো তো কত নম্বর অপশানে আছে, 60 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি বি নম্বর অপশানে আছে, অ্যান্সার পেয়ে গেলাম বি। 6 প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বিডি কর্ণ, কোণ এবিডি 32 ডিগ্রি, কোণ এডিবি 48 ডিগ্রি হলে কোণ বিসিডি এর মান বের করতে বলেছে। চলো ছবি এঁকে আমরা ভালো করে বুঝি প্রশ্নটা। আমাদের একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, তার বৃত্ত তৈরি করতে হবে। তাহলে আমরা একটা বৃত্ত তৈরি করলাম। এবার বৃত্তস্থ চতুর্ভুজ এভাবে করে, এই যে আমাদের দেখো বৃত্তস্থ চতুর্ভুজের নাম দেব এ বি সি ডি।
এখানে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজের নাম ABCD বলেছে, আমরা দিয়ে দিলাম। এবার BD কর্ণ টেনেছে, তাহলে যে BD কর্ণটা আমরা টেনে নিই, BD কর্ণ আমরা টেনে নিলাম। এবার যে কোণগুলো বলেছে দেখো, ABD এই কোণটা কথা বলেছে, এটা বলেছে 32 ডিগ্রি, তাহলে এটা আছে আমাদের 32 ডিগ্রি। একটা কোণ বলেছে ADB আমাদের বলেছে কত 48 ডিগ্রি, তাহলে এই যে কোণটা ADB এটা আমাদের দেওয়া আছে 48 ডিগ্রি। আর আমাদের মান বের করতে বলেছে কার, BCD এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে। তো দেখো আমরা এই কোণের মানটা কীভাবে পাবো, প্রথমে আমাদের করতে হবে, দেখো এই যে ত্রিভুজটা আছে ABD, তো এই ত্রিভুজের দুটো কোণ তো জানা আছে, তাহলে এই যে 3 নম্বর কোণটা আমরা পেয়ে যাবো। আমরা লিখব ত্রিভুজ ABD এর আমরা কোন কোণটা বের করতে চাইছি, এই কোণটা মানে BAD বের করব। তাহলে BAD হবে কত 180 ডিগ্রি থেকে, ঠিক আছে, যে দুটি কোণ দেওয়া আছে সেই দুটি কোণের যোগফলটা বাদ দিয়ে দেবো, 32 ডিগ্রি প্লাস 48 ডিগ্রি। তা সরল করে নাও, এখানে যোগ করলে হবে আমাদের এটা 10 4 7, এটা 80 ডিগ্রি। দেখো তাহলে এখানে যদি আমরা 80 ডিগ্রি বিয়োগ করে দিই, আচ্ছা বন্ধনীটা তো হবে না এখানে, তাহলে আমরা এখানে 80 ডিগ্রি বিয়োগ করলে হবে 100 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 100 ডিগ্রি। এবার চেয়েছে আমাদের এই কোণটা, তাহলে দেখো এই যে দুটো কোণ আছে A কোণ আর C কোণ, এরা তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কী হয়, পরস্পর সম্পূরক হয়। তাহলে একজন জানা থাকলে একজন পেয়ে যাব। আমরা লিখব যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের, এখানে দেখাবো যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর কি হয়, সম্পূরক হয়, পরস্পর সম্পূরক, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, কোণ A কোণ যোগ কোণ C এদের যোগফলটা আমরা দেখাতে পারবো 180 ডিগ্রি। তাহলে A কোণের মান তো আমাদের দেওয়া আছে 100 ডিগ্রি, তাহলে এখানে যে C কোণটা, তাই না, এই C কোণটা পেয়ে যাব। দেখো C কোণটাকে আমরা BCD বললাম, তাই না, এখানে BCD বলেছে প্রশ্নে, তো C কোণটাকে BCD বলা যাবে। আর এখানে দেখো 180 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বিয়োগ হবে, তাহলে এখানে আমরা বিয়োগ করে পেয়ে যাবো 80 ডিগ্রি। তো এটাই আমাদের অ্যান্সার। তাহলে BCD মানটা যে বের করতে বলেছিল BCD কোণের, তার মান কত পেয়ে গেলাম আমরা, তার মান পেয়ে গেলাম 80 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে 80 ডিগ্রি দেখো তো কত নম্বর অপশানে আছে, তো 80 ডিগ্রি অ্যান্সারটা আছে C নাম্বার অপশানে, তাহলে আমরা অ্যান্সারটা দিয়ে দেবো C নাম্বার অপশানে। এবার 2 এর প্রশ্নগুলো দেখো, তো 2 এর প্রশ্নগুলো কিন্তু 2 মার্কের প্রশ্ন আছে, এগুলো SQ টাইপের প্রশ্ন আছে। তো দেখো 2 এর 1 প্রশ্নটা বলছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে তা নির্ণয় করো। কোনো টাকা আসল দেওয়া নাই, আর সুদের হার তো বের করতে বলেছে। তো প্রথমে আসলটাকে আমরা ধরে নিই, আসল হচ্ছে আমাদের X টাকা, তাহলে আমরা ধরি দিয়ে লিখব, ধরি আসলটা আমরা X টাকা ধরে নিলাম, আর সুদের হারটাকে আমরা ধরে নিই, সুদের হারটাকে আমরা কত ধরবো, আর সুদের হারটাকে আমরা R% ধরলাম, ঠিক আছে, সুদের হার R%। আচ্ছা, তো চলো আমরা এখানে দেখো সরল সুদের সূত্রটা লাগাবো। তার আগে এখানে দেখো সুদটা আসলের 8/25 অংশ বলে দিয়েছে, তাহলে সুদ কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে অতএব সুদ, দেখো সুদ বলেছে আসলের, আসল হচ্ছে X এর কত অংশ, 8/25 অংশ। তাহলে দেখো তো আমাদের পেয়ে গেলাম সুদটা, এটা গুণ করে নিলে পরে 8x/25, তার সুদ কিন্তু পাওয়া গেল। তো এবার আমরা সূত্রে চলে যাবো, সুদের সূত্র, সরল সুদের সূত্র যেটা বলা হয়। তো সরল সুদের সূত্রটা আছে I = PTR/100, এটা হচ্ছে সরল সুদের সূত্র। তো চলো মানগুলো বসিয়ে দাও। এখানে আমরা যে আয়ের মানও আমরা জানি, সুদ সেটা হচ্ছে 8x/25, আর P বলতে আসল যেটা আমাদের X আছে, আর T হচ্ছে সময়, দেখো সময়টা এখানে 4 বছর বলেছে, তাহলে T এর জায়গায় 4 দিয়ে দেবো, আর সুদের হার এটা বের হবে আমাদের, আর নিচে আছে 100। ওকে, এখানে কাটাকাটি করো, দেখো 4 দিয়ে যদি কাটাকাটি করো, তাহলে 4 দিয়ে এখানে কাটাকাটি করলে কত পেয়ে যাবে, 25, 25 4 100 হয়, এই 25 আর এই 25 কেটে যাচ্ছে। তা দেখো তো আর এর মানটা আমরা কত পাচ্ছি, আচ্ছা এখানে Xও কেটে যাচ্ছে, তাই না, তাহলে আমাদের কিন্তু R = 8 দেখতে পাচ্ছি, তাহলে অতএব R = 8%, তার সরল সুদের হার মান পেয়ে গেলাম।
তাহলে আমাদের যেটা বলেছে বার্ষিক সরল সুদের হার কত হবে, তো লিখব বার্ষিক, বার্ষিক বলতে বছরের ক্ষেত্রে, তাই না, বার্ষিক সরল সুদের হার, সরল সুদের হার সমান সমান কত পেয়ে গেলাম, 8%। এটা আমাদের অ্যান্সার। এবার 2 এর প্রশ্নটা দেখো, বলছে এখানে পি এর মান কত হলে, যেটা আমাদের সমীকরণ দেওয়া আছে পি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইজিক্যাল 0, এই যে আমাদের দ্বিঘাত সমীকরণটা আছে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 হবে, পি এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 বলে দিয়েছে, তাহলে একটি বীজ 2 বলে দেওয়া মানে এক্স এর মান 2 আমাদের, তাই না, তাহলে এক্স এর মানগুলোকে বীজ বলা হয়, তাহলে এক্স সমান সমান 2 পেয়ে গেলাম। তাহলে এক্সের জায়গায় আমরা যদি 2 বসিয়ে দিই তাহলে পি এর মানটা পেয়ে যাবো, এক্সের জায়গায় 2 বসালে 2 এর স্কোয়ার 2 × 2 মাইনাস 3 ইজিক্যাল 0। তাহলে এখান থেকে সরল করে দেখো পি এর মানটা বের করছে, এটা তো 2 এর স্কোয়ার 4 হয়ে যাবে, তা এটা 4p পেয়ে যাবো। আর এখানে দেখো এটা আমার কত, এটা 4, 2 দিয়ে 4, এটা মাইনাস 3 ইজিক্যাল 0, 4p। আর এটা দেখো এটা আমরা বিয়োগ করে 1 পেয়ে যাবো, 0। তাহলে 4p আর প্লাস একটা ওইদিকে মাইনাস 1 হয়ে যাবে, তাহলে পি এর মানটা আমরা পেয়ে যাচ্ছি -1/4। এটা আমাদের অ্যান্সার, পি এর মান বের করতে বলেছিল। এবার 3 এর প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলছে একটি বৃত্তের ব্যাস AB এবং পি বৃত্তের উপর যে কোনো বিন্দু কোণ PAB 30 ডিগ্রি হলে কোণ POB এর মান বের করতে বলেছে। চলো আমরা ছবি রেখে প্রশ্নটা ভালো করে বলছি। তাহলে আমাদের একটা অকেন্দ্রীয় বৃত্ত আছে, তাই না, অকেন্দ্রীয় বৃত্ত না আমাদের, হ্যাঁ যাই হোক আমাদের অকেন্দ্রীয় বৃত্ত ধরে নেব, বলে নিই অকেন্দ্রীয়। তাহলে আমরা বৃত্ত তৈরি করি একটা, তাহলে আমরা বৃত্ত নিয়ে নিলাম, তো AB ব্যাস বলেছে, তাহলে এই যে AB আমরা ব্যাস নিয়ে নিলাম, AB আমরা ব্যাস নিলাম। বৃত্তের কেন্দ্রটা হবে আমাদের, দেখো বৃত্তের কেন্দ্র এই জায়গা হবে, যেটা আমরা ও নাম দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখানে আমাদের যেটা বলেছে দেখো, আমাদের যে বলেছে যে পি বৃত্তের উপর যে কোনো বিন্দু, তাহলে এখানে আমাদের একটা বিন্দু আছে ধরো এই জায়গায়, ঠিক আছে, কোথায় আমরা নেব, আমরা যে কোনো একটা জায়গা নিয়ে নিচ্ছি, এই জায়গা নিলাম, এখানে নিলাম। তাহলে পি বৃত্তের উপর যে কোনো বিন্দু বলে দিয়েছে। আর এখানে যে কোণগুলো আমাদের বের করতে বলেছে, দেখো কোণের মানগুলো আমাদের আছে, এই যে দেখো আমাদের PAB, তাহলে আমাদের দেখো এটা যোগ করতে হবে, এই যে দেখো PAB মানে এই কোণটা আমাদের দেওয়া আছে কত, 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি দেওয়া আছে। কার মানটা বের করতে বলেছে দেখো তো, এখানে আমাদের মান বের করতে বলেছে কোণ POB, তাহলে আমাদের এটা যোগ করতে হচ্ছে। দেখো প্রশ্নে যেভাবে বলেছে সেভাবে কিন্তু আমাদের ছবিটা তৈরি হচ্ছে। তাহলে POB, তাহলে PO তো আমাদের যোগ করতে হবে, আমরা যোগ করে নেব PO, দেখো POটা আমরা যোগ করলাম। তাহলে এই যে কোণটা POB এর মানটা আমাদের কিন্তু বের করতে হবে, এটা দেওয়া আছে 30 ডিগ্রি, এর মান কত হবে। আচ্ছা, এই মানটা পাওয়ার জন্য আমরা একটা অঙ্কন করি, এই যে PB আমরা যুক্ত করে নেব, তাহলে PBটা যোগ করে নিচ্ছি, PBটা আমরা যোগ করে দিলাম। তো এবার দেখো তো কীভাবে এই কোণটা পাবো। তো আমাদের তো দেখতে হবে দেখো যে এখানে OA আর OP এটা যে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো বাহু তো সমান, তাহলে এখানে আমরা পেয়ে যাব OA সমান সমান OP, একই বৃত্তের ব্যাসার্ধ, এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধের জন্য এই দুটো বাহু সমান। আচ্ছা, দুটো বাহু সমান হলে এই দুটো কোণও সমান হয়, এটা ক্লাস 8 উপপাদ্য আছে। সমান বাহু দুটির বিপরীত যে কোণগুলো আছে তাদের মানও কি সমান পাবো আমরা। তাহলে এখানে এই যে কোণটা OAP, ঠিক আছে, এটাকে বলবো OAP বলে দিলাম সমান সমান, আর এই কোণের নামটা আমরা বলে দেবো APO, এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের 30 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা কত পেয়ে গেলাম, 30 ডিগ্রি। এবার দেখো তো APB এই কোণটা আমাদের জানতে হবে, এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ APB কোণটা। তাহলে অর্ধবৃত্তস্থ কোণের মান আমরা জানি 90 ডিগ্রি, তাহলে অতএব কোণ APB এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হবে। কেন, এই কোণটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ, যেহেতু আমরা লিখব যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে। দেখো ব্যাস নিয়ে যে কোণ তৈরি হয় বৃত্তস্থ কোণটা তাকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা আমাদের ক্লাস 10-এর উপপাদ্য আছে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ বলে APB কোণটা, এই যে সম্পূর্ণ কোণটা কত পেয়ে গেলাম, 90 ডিগ্রি পেয়ে গেলাম। এখন এই সম্পূর্ণ কোণে যে 90 ডিগ্রি পেয়ে যায়, এটা 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই দিককার কোণটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তা দেখো এই কোণের নামটা আমরা বলবো OPB, কোণ
ওপিবি কোণটা পেয়ে যাবো কী করে, 90 ডিগ্রি থেকে আমরা 30 ডিগ্রি যদি বাদ দিয়ে দিই, তা দেখো তো আমরা পেয়ে গেলাম এটা 60 ডিগ্রি। তাহলে এই যে সাইডের কোণটা আমরা কত পেলাম, এই সাইডের কোণটা আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি পেয়ে গেলাম। এবার লক্ষ্য করো এই যে ওপি সমান সমান ওবি হবে, এটা তো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সমান হওয়ার জন্য এই কোণটা পেয়ে যাবো, এটা যদি 60 ডিগ্রি হয় এও 60 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি একটু দেখিয়ে দিই, যেহেতু ওপি সমান সমান ওবি, এরও হচ্ছে আমাদের একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধের জন্য সমান হয়ে গেল। এবার এই যে কোণগুলো সমান হবে, এই যে সমান দুটি বাহুর বিপরীত কোণ সমান, তাহলে ওপিবি, ওপিবি সমান সমান এদিকে হবে আমাদের ওবিপি, তাহলে ওবিপি। ঠিক আছে, ওপিবি 60 ডিগ্রি পেয়েছি, তাহলে ওবিপি পেয়ে গেলাম আমরা 60 ডিগ্রি। এবার দেখো এই যে ত্রিভুজটা আমাদের এই কোণটা বের করতে বলেছে, এবার আমরা পেয়ে যাবো। দেখো এই যে ত্রিভুজটা আছে পিওবি, ত্রিভুজের দুটো কোণ জানা আছে, তার 3 নম্বর কোণটা পেয়ে যাবো। তা আমরা লিখব ত্রিভুজ পিওবি, পিওবি এর, ঠিক আছে, তাহলে পিওবি এর এই ত্রিভুজের আমরা বের করব কোণ পিওবিটা, যেটা আমাদের চেয়েছে। তো এটা কী করে পাবো, 180 ডিগ্রি থেকে যে দুটি কোণ জানা আছে সেই দুটি কোণের যোগফল আমরা বাদ দিব। এই যে দেখো এমনিতে আমরা বলে দিতে পারবো এই কোণটা 60 ডিগ্রি হবে, ঠিক আছে, কারণ দেখো দুটো কোণ যখন 60 ডিগ্রি হয়ে গেছে 3 নম্বর কোণটাও 60 ডিগ্রি হবে, সমবাহু ত্রিভুজ আছে এটা, তবে এখান থেকে আমরা পেয়ে যাব। তো এটা আমাদের 180 ডিগ্রি, আর এই দুটো কোণকে যোগ করলে আমরা পেয়ে যাবো 120 ডিগ্রি। তাহলে এখানে দেখো বিয়োগ করে আমরা পেয়ে যাবো 60 ডিগ্রি। তো দেখো আমরা হয়ে গেছে অ্যান্সারটা 60 ডিগ্রি। তো এই যে কোণটা বের করতে বলেছিল এই কোণটা, তাহলে আমরা কত ডিগ্রি পেয়ে গেলাম, 60 ডিগ্রি। তাহলে এইভাবে অঙ্কটা করতে হবে আমাদের। এবার 4 প্রশ্ন দেখো আমাদের এখানে বলছে অকেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যদি কোণ সিওডি 120 ডিগ্রি এবং কোণ বিএসি 30 ডিগ্রি হয় তবে কোণ বিওসি ও কোণ বিসিডি এর মান কত। চলো ছবি এঁকে প্রশ্নটা বুঝি। তা আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, তাহলে আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করব। দেখো তার নাম দিয়ে দেবো আমরা, আমাদের বৃত্তস্থ চতুর্ভুজটার নাম এ বি সি আর ডি নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমাদের এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের দেখো কেন্দ্র আমাদের ও বলেছে, কেন্দ্র কে বলেছে, কেন্দ্র এখানে দেওয়া আছে। দেখো কেন্দ্র আমাদের বলেছে ও বিন্দু, কেন্দ্র ও বিন্দু বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের। আর সিওডি দেখো এখানে সিওডি, এই যে সিওডিতে আমাদের এটা যোগ করতে হবে, যে সিওডি কোণটা আমাদের বলে দিয়েছে এই কোণটা। ঠিক আছে, কেন্দ্রটা আমরা এখানে দিলাম। তাহলে সিওডি কত ডিগ্রি বলেছে, সিওডি আমাদের বলে দিয়েছে এখানে 120 ডিগ্রি, 120 ডিগ্রি বলে দিয়েছে। আর কোন কোণের মান দেওয়া আছে, আমাদের দেওয়া আছে বিএসি, বিএসি দেখো এসি বলতে এভাবে যোগ হবে, এসি একদম সোজা হয়ে চলে যাবে। তাহলে এখানে এসিটা আমরা ব্যাস পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখানে ওটা আমরা এখানে নাম দিয়ে দিলাম এসি। তাহলে বিএসি এই কোণটা আমাদের বলে দিয়েছে কত ডিগ্রি বলে দিয়েছে, এটা 30 ডিগ্রি। আর আমাদের যে মান বের করতে বলেছে কার, কোণ বিওসি, তাহলে বিওসি, তাহলে আমাদের দেখো তো বিও যোগ করতে হচ্ছে, বিওসি এই কোণের মানটা আমাদের বের করতে হবে। আর আমাদের বিসিডি দেখো এই যে বিসিডি এই কোণের মানটা, এই কোণের মানটা বের করতে হবে, এই দুটো কোণের মান বের করতে বলেছে। তো দেখো আমরা কী করে পাবো, প্রথমে তো কোণ বিওসির মানটা সহজে পেয়ে যাচ্ছি, কী করে, যেহেতু এটা আমাদের 30 ডিগ্রি তাই এর দ্বিগুণ হবে। দেখো এই যে একই বৃত্তচাপ যেটা আছে বিসি, বিসি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণটা আছে বিওসি, আর বৃত্তস্থ কোণটা আছে বিএসি। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। আমরা বলবো এখানে দেখো বিসি চাপের উপর, বিসি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণটা আছে আমাদের, কেন্দ্রস্থ কোণটাও আছে বিওসি, বিওসি এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণটা আছে বিএসি। ঠিক আছে, বৃত্তস্থ কোণটা আমরা পেয়ে গেলাম বিএসি। তা আমরা জানি যে কেন্দ্রস্থ কোণটা বিওসিটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ 2BAC। তাহলে এখানে দেখো কোণ বিএসির মানটা দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে কোণ বিওসির মানটা কত পেয়ে গেলাম, 60 ডিগ্রি। দেখো একটা অ্যান্সার পেয়ে গেলাম, যে এই কোণটা বের করতে বলেছিল এই কোণটা আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। এখন আমাদের বিসিডি মানটা বের করবো। দেখো বিসিডি আমরা পেয়ে যাবো। দেখো এখানে আমাদের এই কোণটা দেওয়া আছে 120 ডিগ্রি, তাহলে এই দুটো বাহু তো সমান, যেহেতু আমাদের কি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা এখানে
ওডি আমরা দেখতে পাচ্ছি, যেহেতু দিয়ে বলি ওডি সমান সমান ওসি। ওকে, কেন? এরা একই বৃত্তের ব্যাসার্ধের জন্য, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধের জন্য দুটো বাহু সমান পেলাম। তাই দুটো বাহু সমান হলে তাদের যে বিপরীত কোণগুলো দেখো, এই বাহুর এই কোণটা, এই যে এই কোণটা, আর এই বাহুর এই কোণটা, তাহলে কী হবে? সমান হবে। তাহলে আমরা কোণটা পেয়ে যাবো সমান। দেখো এটাকে আমরা বলে দেব ওডিসি। এই যে ওডিসি সমান সমান হয়ে যাবে আমাদের ওসিবি, ওসিডি হবে আমাদের, এটা সমান। আচ্ছা, এদিকে যদি আমরা এক্স ধরে নিই, ঠিক আছে, এটা যদি এক্স হয়ে যায়, এই যে এক্স, তাহলে আমাদের ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস আর একটা আছে 120 ডিগ্রি, এতে যোগফলটা কত হবে? 180 ডিগ্রি। তাহলে এখানে হয় 2x, আর এদিকে বিয়োগ করে 120 ডিগ্রি ওইদিকে বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ করে তাহলে কত পেয়ে যাবে? 60 ডিগ্রি পেয়ে যাবে। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 30 ডিগ্রি। তাহলে এক্সের মান 30 ডিগ্রি পেয়ে গেলাম। দেখো তাই যে কোণগুলো দেখো, এগুলো আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি করে, এরা দুইজনেই 30 ডিগ্রি, ঠিক আছে, এও 30 ডিগ্রি, আমার এটা দরকার আছে। আচ্ছা, এদিকার কোণটা 30 ডিগ্রি পেলাম, এবার এই কোণটা বের করবে এটা। দেখো আবার দেখো এখানে এটা 60 ডিগ্রি, তাই 60 ডিগ্রি আছে, আর এই দুটো কোণ দেখো, এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো বাহু সমান হলে পরে এই দুটো কোণও সমান হবে। তাহলে কত ডিগ্রি হবে? এটা 60 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা, আচ্ছা আমরা আর বলতে যাব না, এখানে আমি বুঝিয়ে দিলাম যে দুটো বাহু সমান বলে এটা কোণগুলো 60 ডিগ্রি, এও 60 ডিগ্রি হবে আমাদের। তাহলে আমাদের যে কোণটা দরকার দেখো বিসিডি, ঠিক আছে, তাহলে বিসিডি কোণের মানটা আমরা পেয়ে যাবো। দেখো এইদিকে 60 ডিগ্রি আর এইদিকে আমাদের 30 ডিগ্রি, তাহলে যোগ করে কত পেয়ে যাবো? আমরা 90 ডিগ্রি পেয়ে যাবো। তো এটা আমাদের একটা অ্যান্সার। তাহলে একটা পেয়ে গেলাম। দেখো কোণ যে বিওসির মানটা বের করতে বলেছিল, যে বিওসির মানটা 60 ডিগ্রি পেলাম, আর কোণ বিসিডির মান বের করতে বলেছিল তার মানটা কত পেয়ে গেলাম? 90 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখো 5এর প্রশ্নটা আমাদের কি বলছে, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত? ঘনক বলেছে, ঘনক বলতে উদাহরণটা বলতে লুডুর ছক্কা। তো আমরা একটা ঘনকের যদি ছবি আঁকি, একটা বর্গক্ষেত্রের তল আঁকো, এই যে আমাদের একটা বর্গক্ষেত্রের তল, এবার তার মধ্যে আরেকটা বর্গক্ষেত্রের তল আমরা এঁকে নেব, এই যে আমাদের একটা বর্গক্ষেত্রের তল। এবার এগুলো যোগ করে নাও, এগুলো যোগ করে নাও, এভাবে যোগ করে নেব, এভাবে আমাদের একটা ঘনক তৈরি হবে। তো তলগুলো যদি বর্গক্ষেত্র হয়ে যায়, প্রতিটা তল, ঘনকের প্রতিটা তল কিন্তু বর্গক্ষেত্র হবে। এবার দেখো তো ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল, তাই না, পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তো ঘনকের ধারের দৈর্ঘ্য যদি আমরা ধরে নিই এ একক, আমরা ধরি ঘনকের ধারের দৈর্ঘ্য, আমরা ধরে নেব এ, এককটা আমরা নিতে পারবো এখানে, দেখো বর্গ মিটার বলেছে তো মিটার, এ মিটার, ঠিক আছে। পার্শ্বতল এখানে ঘনকের 4টি তল, টোটাল যে ঘনকটা থাকে 6টি তল। তাহলে পার্শ্বতল বলতে এই যে উপরের তল নিচের তল বাদ দিয়ে পাশের তলগুলোকে নিয়ে যে 4টা তল, একটা তল এইদিকে একটা তল, ওইদিকে একটা তল, এই সাইডে একটা তল, তাহলে 4টি তল আছে। তো 4টি তলের ক্ষেত্রফল আমরা আগে বের করব, ঠিক আছে, তারপরে সমান করতে পারবো। তো ঘনকের ধারের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে ধারের দৈর্ঘ্য দেখো প্রতিটি তল কিন্তু বর্গক্ষেত্র, তাহলে একটি তলের ক্ষেত্রফল কত? বাহুর স্কোয়ার হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহুর স্কোয়ার। তারপর লিখব ঘনকের একটি তলের ক্ষেত্রফল, তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফল, একটি তলের ক্ষেত্রফল হয়ে যাবে এ স্কোয়ার বর্গ মিটার, ঠিক আছে। তাহলে অতএব ঘনকের 4টি তলের ক্ষেত্রফল, 4টি তলের ক্ষেত্রফল হবে 4a স্কোয়ার বর্গ মিটার। ওকে, 4টি তলের ক্ষেত্রফল এটা। এবার এই ক্ষেত্রফলটা দেওয়া আছে, ঘনকের 4টি তল বলতেই পার্শ্বতল, তাই না, পাশের তলগুলো। তাহলে এই যে পার্শ্বতলের যে ক্ষেত্রফলটা আমাদের কত দেওয়া আছে? 256, এখানে বলে দিয়েছে আমাদের 256। তো এখানে 4 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 4 × 6 = 24, 4 × 4 = 16, তাহলে এ স্কোয়ার সমান কত পাচ্ছি আমরা? 64 পেয়ে যাচ্ছি। ওকে, কাটাকাটিটা আমরা 4 × 6 = 24, 4 × 16। এবার দেখো তো এ স্কোয়ার যদি আমাদের 64 হয়, তাহলে আমাদের এর মান কত হবে? এর বর্গমূল করতে হবে। তাহলে এখানে দেখো, তাহলে 64 বর্গমূল তোমরা জানো যেটা 8 হয়, 8 × 8 = 64, তাহলে এর মানটা 8। ঘনকের ধারের দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে ঘনকের আয়তন বের করতে বলেছি। তাহলে অতএব ঘনকটির আয়তন, তো দেখো ঘনকটির আয়তন বলতে আমাদের কী হবে?
এই যে ধারের দৈর্ঘ্য আছে 8, তার কী হবে, কিউব হয়ে যাবে। ধারের দৈর্ঘ্যের কিউব ঘনকের আয়তন, ঠিক না? তোমাদের জানতে হবে ঘনকের আয়তনের সূত্র, ধারের দৈর্ঘ্য যা থাকবে তার ঘন করে নিব, মানে কিউব করে নিব, তখনই আমরা পেয়ে যাবো তার আয়তনটা। তাহলে এককটা যাবে ঘন মিটার। তাহলে 8-এর কিউব ভাঙালে কত হবে, 8-এর কিউব ভাঙাবা 8 × 8 × 8, ঠিক আছে? 3টা 8-এ গুণ করতে হবে, 2টো 8-এ তো 64, 8 8-এ 64, আর একটা 8-এ গুণ। তাহলে এখানে দেখো 8 4-এ 12, আর 8 6-এ 48, আর ওদিকে আমাদের 1 48, আচ্ছা 8 4-এ 32, সরি এখানে ভুল বলছি, 8 4-এ 32, 2 হাতে 3 থাকলো, 8 6 48, আর ওদিকে 3 48, 3 আমার কত হয় 51 হয়, তাহলে 512। তা 8-এর ঘন আমরা পেয়ে গেলাম কত, 512। তারপর এখানে লিখে দিচ্ছি 512 ঘন মিটার, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার। এবার 3-এর প্রশ্নগুলো আমরা চলে আসলাম। 3-এর প্রশ্নগুলো আমাদের আছে, বড় প্রশ্ন আছে, তা 3 থেকে শুরু বড় প্রশ্ন। তা দেখো আমাদের 3-এর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা এখানে বলেছে, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সুদ দেয়। ওই ব্যাংকে রামবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন। এখানে দেখো 15,000 টাকা জমা করলো, 3 মাস পর টাকা তুলেছে, কিন্তু 15,000 টাকা 3 মাস কেটে নিয়েছে, তাহলে 15,000 টাকার 3 মাসের সুদ আমাদের বের করতে হবে। তারপরে দেখো 3,000 টাকা তুলে নেওয়ার পর কী করলো আবার, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা করলেন। দেখো যখন টাকা তুলে নিল তখন কিন্তু দেখো 15,000 থেকে 3,000 টাকা তুলে নিচ্ছে, তার থাকলো 12,000 টাকা। তো এই 12,000 টাকা কিন্তু আবার 3 মাস কেটেছে, কারণ 3 মাস পরে কিন্তু 8,000 টাকা নিয়োগ করেছে, তা 12,000 টাকা 3 মাসের সুদ আমাদের আবার বের করতে হবে। তারপরে দেখো 8,000 টাকা জমা দিলেন, তাহলে 12,000 টাকা থাকলো, আবার 8,000 টাকা জমা করলো, তাহলে আসলটা আমাদের কত হবে 20,000, 12,000 8,000 যোগ করে 20,000। তো 20,000 টাকাটা বছরের শেষে বলেছে, তো ওদিকে 3 মাস 6 মাস চলে গেল, দুবার যে সুদ বের করলাম 3 মাস 3 মাসের, বাকি থেকে গেল 6 মাস এক বছরের মধ্যে। তো 6 মাসের সুদটা পাবো, দেখো যে 20,000 টাকা হলো টোটাল টাকাটা, আসলটা 20,000 টাকার 6 মাসের সুদ বের করবো। তো চলো দেখো আমরা করাবো, তখনই বুঝতে পারবা, জাস্ট আমি একটু মুখে বললাম কীভাবে হবে অঙ্কটা। তাহলে আমাদের দেখো যে 15,000 টাকার 3 মাসের সুদটা কিন্তু আমাদের বের করতে হবে। তো আমরা লিখবো 15,000 টাকার 3 মাসের সুদ, 15,000, সরি 15,000 তো এখানে আছে, এত টাকার 3 মাসের সুদ, 3 মাসের সুদ। তা দেখো তো 15,000 টাকা 3 মাসের সুদ আমরা যদি বের করি, তাহলে আসলটা তো 15,000, আর সময়টা 3 মাস, তা 3 মাসকে বছর করতে হবে, তাদের 12 দিয়ে ভাগ করতে হবে, আর সুদের হার তো 5% বলে দিয়েছে, তাহলে 5% বলতে 5/100, ঠিক আছে? এত টাকা। তাহলে এখানে আমরা সরল করব, এখানে 2টো শূন্য আমরা কেটে দেব, 3 4-এ 12, এটা 4। এখন যদি 2 দিয়ে কাটাকাটি করি, দেখো এখানে 2 দিয়ে 4, এটা হবে আমাদের 75। তাহলে আমাদের এটা গুণ হবে, এটা গুণ করে পেয়ে যাবো, দেখো 5 5-এ 25, আর 5 7-এ 35, আর এদিকে 2 37, আমরা এখানে আমরা লিখবো 37, 375, আর নিচে আমাদের 2, একে 2 দিয়ে ভাগ করব। তা 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো 2 1-কে 2, ঠিক আছে? যাকে বলে কাটাকাটি, 2 1-কে 2, এভাবে যে কাটাকাটি করি, দেখো 2 1-কে 2, 17, 2 8-এ 16, 15, 2 7-এ 14, আবার দশমিক নিয়ে 10 হবে, 2 5-এ 10 হবে আমাদের, ঠিক আছে? আর এখানে দেখো তাহলে আমরা পেয়ে গেলাম 187.5 পেয়ে গেলাম, এত টাকা। তাহলে 15,000 টাকার 3 মাসের সুদ প্রথমে বের করলাম। তারপরে বলছে 3,000 টাকা তুলে নিচ্ছে, তাহলে 3,000 টাকা তুলে নিলে আসল হয়, তাহলে আসলটা কত হবে, দেখো ছিল তো 15,000 টাকা, 3,000 টাকা তুলে নিচ্ছে, তাহলে আসলটা হবে কত 12,000 টাকা, বুঝছো 12,000 টাকা। তাহলে আমরা 12,000 টাকার 3 মাসের সুদ বের করবো, তাহলে 12,000 টাকার 3 মাসের সুদ, 3 মাস পরে কিন্তু 8,000 টাকা দিয়েছিল, তাই 12,000 টাকা 3 মাস কেটে নিয়েছে, ঠিক না? তা 3 মাসের সুদ বের করবো, 12,000 টাকার 3 মাসের সুদ। তো দেখো 3 মাসের সুদটা আমরা বের করছি, তাহলে আসল তো 12,000 টাকা, সময়টা 3 মাস, তা 3/12, আর সুদের হার 5%, 2টো শূন্য কেটে দিলাম, 3 4-এ 12, এখানে 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 3-এ 12, 30, 5 3-এ 15। তা দেখো তো এই ক্ষেত্রে আমরা সুদটা 150 টাকা পেয়ে গেলাম।
এবার দেখো 8,000 টাকা জমা করেছিল, তাহলে 8,000 টাকা জমা করার পর আবার একটা আসল তৈরি হবে। তাহলে 8,000 টাকা জমা করলে তাহলে এখন আসল ঠিক আছে, এখন আমরা আসল পেয়ে যাবো। দেখো ছিল তো আমাদের 12,000 টাকা, জমা করবে 8,000 টাকা, তাহলে আসলটা বেড়ে কোথায় যাবে আমাদের 20,000 টাকা হয়ে যাবে। তাহলে আসলটা হয়ে যাবে আমাদের 20,000 টাকা, এই যে 20,000 টাকা। ঠিক আছে, এবার 20,000 টাকার কত মাসের সুদ আমরা পাবো বছরের শেষে? 3 মাস। দেখো এদিকে 3 মাস সুদ পেয়েছি, 3 মাসের সুদ এখানে বের করলাম, তাহলে বাকি থেকে গেলো কিন্তু 6 মাস। তাহলে এখন আমাদের করতে হবে এই যে 20,000 টাকার 6 মাসের সুদ বের করব। 6 মাসের সুদ আমরা এখানে লিখি সুদটা 6 মাসের সুদ। দেখো তাহলে আসলটা কিন্তু 20,000 টাকা, 20,000। ঠিক আছে, এটা সূত্রটা লাগছে আই সমান PTR/100। তাহলে আসল 20,000, সময় 6 মাস, তাহলে মাসকে বছর করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে। আর সুদের হার তো আমাদের 5%, 5/100, দুটো শূন্য আমরা কেটে দিলাম। 6 দিয়ে 12, 2 দিয়ে কেটে দিলে হবে, এটা হবে 100, 5 দিয়ে গুণ করে আমরা পেয়ে যাবো 500 টাকা সুদ। তাহলে 20,000 টাকা 6 মাসের সুদ পেয়ে গেলাম 500 টাকা। এবার যে আমাদের যে রামবাবুর বছরের শেষে সুদ সহ কত টাকা পাবে এটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা লিখব অতএব রামবাবু, আমাদের কে আছে এখানে? রামবাবু আছে। ঠিক আছে, রামবাবু লিখব রামবাবু। তাহলে রামবাবু বছরের শেষে সুদ সহ পাবেন। দেখো কত পাবে, দেখো আমাদের যে আসলটা, ঠিক আছে, আসলটা কিন্তু 20,000 টাকা, আসলটা তো পাবি, প্লাস সুদগুলো পাবে। প্রথমে সুদ ছিল কত? 187.5, প্লাস তারপরে সুদ পেয়েছিলাম 150, তারপরে সুদ পেয়েছিলাম কত? 500। এই যে টোটাল এত টাকা পাবে বছরের শেষে, সুদ সহ টাকাটা পাবে। এখন এদের যোগ করব আমরা। দেখো যোগটা আমি এখানে দেখাই। দেখো 20,000 টাকাকে বড় মানটা লিখলাম 20,000, তারপর দেখো দশমিক একটা সংখ্যা আছে, তার মানে দশমিক পরে একটা শূন্য নিলাম এখানে। তারপরে এখানে লিখবো 187.5 আছে, তারপরে আছে এখানে 150.0 নিয়ে নিলাম, তারপরে আছে আমাদের 500.0 নিয়ে নিলাম। ঠিক আছে, 150 আছে, যোগ করে এখানে যোগ করে দেখো এটা 5 দশমিক, এটাতে আমাদের 7 নামবে, 8 5 13 3। ঠিক আছে, আর এদিকে হাতে রাখ থাকলো, এদিকে আমাদের 5 6 7, এদিকে 8 হয়ে যাবে। দেখো আর এদিকে আমাদের 20টা নেমে যাবে, তাহলে 20,837.5 টাকা। তাহলে অ্যান্সারটা লিখে দেবো 20,837.5 টাকা। এত টাকা পাবে রামবাবু সুদ সহ বছরের শেষে পাবে। তো এটাই আমাদের অ্যান্সার। 3-এর অথবাটা দেখো আমাদের এখানে বলছি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরের 10,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 11,664 টাকা হবে তা নির্ণয় করো। এখানে আমাদের সুদের হার কিন্তু বের করতে বলেছে। তো দেখো সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে, তা আমরা সুদের হার আর ধরে আমরা এখানে সমূল চক্রবৃদ্ধি বের করব। তো আমরা ধরে নিব সুদের হারটা, ধরি সুদের হারটাকে আমরা R% ধরে নিলাম। ওকে, আমাদের সুদের হার আছে। তাহলে অতএব আমরা কি বের করব? অতএব সমূল চক্রবৃদ্ধি আমরা বের করবো। দেখো সমূল চক্রবৃদ্ধি P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, এত টাকা, এটা হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধির সূত্র, P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। P হচ্ছে আমাদের আসল, ঠিক আছে, আর হচ্ছে সুদের হার, n হচ্ছে আমাদের সময়। তো চলো মানগুলো আমরা বসাবো। এখানে আসল যেটা আমাদের দেখো আমাদের বলে দিয়েছে 10,000 টাকার, তা 10,000 টাকা আমাদের এখানে আসল 10,000 1+, আর সুদের হারটা বের হবে, তাহলে এখানে আরটা আরই থেকে যাবে। আর সময়টা দেখো আমাদের এখানে যে সময়টা বলেছে 2 বছর বলেছে, তাহলে এনের জায়গায় আমরা 2 দিয়ে দেবো, এত টাকা। আর এই সমূল চক্রবৃদ্ধিটা কিন্তু আমাদের বলে দিয়েছে কত? 11,664 টাকা। তাহলে আমরা দেখো সমান করতে পারবো। তাহলে 10,000
ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার আমরা আছে এখানে হোল স্কোয়ার, আর আমরা এখানে আছে 11,664। এই যে আমাদের সমল চক্রবর্তী। তাহলে এটা সমল চক্রবর্তী সমান হয়ে গেল। এখান থেকে দেখো আর এর মানটা পেয়ে করবো আমরা। তাহলে এখানে 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার আমরা রেখে দিলাম, এদিকে 11,664 আছে, আর এখানে আমাদের দেখো 10,000টা নিচে আছে, নিচে নেমে যাবে, এটা নিচে নামিয়ে দিলাম। এখানে কাটাকাটি করে দেখো, আমরা কাটাকাটি কী দিয়ে করবো, চলো আমরা কাটাকাটি 4 দিয়ে করি। তাহলে এখানে লিখবো 4 2 8, আর এখানে ধরলাম, তাহলে আমার কাছে হলো 3 36, 4 নং 36, এটা হচ্ছে 4 একে 4 2, ঠিক আছে, এটাকে আমরা 4 ধরলাম, তো 2 চলে আসলো আমাদের, তো 24 হয়ে যাবে, 4 6 24। এখানে 4 দিয়ে করলে পরে 4 2 8, এটা 20 হয়ে যাবে, 4 5 20 0। আবার 4 দিয়ে কাটাকাটি করি, 4 7 28, তাহলে 1 বাসলো 11, তাহলে 11 4 2 8, 3 বাসলো 36 হয়ে যাবে, 4 নং 36। আর এখানে দেখো, এখানে আমরা যেহেতু 4 দিয়ে কাটাকাটি করি, তাহলে 4 6 24, আর এখানে আমাদের 1 আসবে 10, 4 2 8, 4 5 20, এভাবে আসবে কাটাকাটিটা। তাহলে আমাদের থাকে গেল উপরে 729 আর নিচে 625। তা দেখো আমরা কী পেয়ে গেলাম, তাহলে বা 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার সমান কত পেয়ে গেলাম আমরা, দেখো 729 আর 625, এদের যদি বর্গমূলটা আমরা জানি, তো 729-এর বর্গমূলটা 27, এটা তোমাদের জানতে হবে। 729-এর বর্গমূল 27 আর 625-এর বর্গমূল 25, এটা তোমরা জানবা। এটা হোল স্কোয়ার করে দিলাম। আমরা পাওয়ার সমান দেখতে পাচ্ছি, তাহলে মূল সংখ্যা সমান লিখে দেবো। তাহলে অতএব 1 প্লাস আর বাই 100 সমান 27/25 করতে পারবো। তো এখান থেকে দেখো সহজে আমরা আর এর মানটা পেয়ে যাবো। তাহলে বা আমরা আর বাই 100 রেখে দিলাম, আর এদিকে আছে কত 27/25, আর এদিকে দেখো 1টা আমরা এদিকে নিয়ে আসলে পরে -1 হয়ে যাবে, বা আর বাই 100 ভগ্নাংশে যোগ করবো, লসাগু 25 27 -25। দেখো 25 একে 25, 25 4 100, তো এখানে থেকে গেলো আর বাই 4, আর এদিকে কত, এদিকে আমাদের 2 পেয়ে গেলাম। তাহলে এখানে বর্গযোগ করে দেখো আর এর মানটা পেয়ে আছে 4 2 8, ঠিক আছে। তাহলে 8% আমাদের অ্যান্সার। অতএব সুদের হারটা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে চক্রবর্তী সুদের হার। তাহলে সুদের হারটা কত পেয়ে গেলাম, 8%, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সার আমাদের 8%। তো 4-এর একেরগুলো দেখো, আমাদের এটা সমাধান আছে। তো এখান থেকে সমাধানটা যে আমাদের আছে দেখো, a/ax-1 প্লাস b/bx-1 সমান a প্লাস বি। তো আমাদের সমাধান করে এক্সের মানটা বের করতে হবে। তো প্রথমে কী করবো দেখো, আমরা এখানে পড়ছি প্রথমটা যেটা আছে a/ax-1, আচ্ছা বিটা আমরা এখানে দিচ্ছি, দেখো -b, বিটাকে বাদিকে নিয়ে আসলাম। এ আছে তো বিকে নিয়ে আসবো, এর পাশে বিকে রাখবো, এটা কিন্তু মনে রাখবা। আর এখানে এ আছে থাক, আর এর জায়গায় দেখো এই যে আছে b/, এটাকে আমরা এদিকে নিয়ে আসবো। তাহলে এখানে হবে b/bx-1, ঠিক আছে। যেখানে এ আছে বিকে নিয়ে আসবো, এখানে এ আছে তো এই বি এর পার্টটাকে আমরা এদিকে নিয়ে চলে আসলাম। এভাবে করে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করবো। এই প্রথম লাইনটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। তাহলে এখানে লসাগুটা ax-1, এখানে দেখো এটা মিলে গেলে উপরে এটা নেমে যায়, আর এটা -b দিয়ে যদি গুণ করি দেখো, তাহলে -b দিয়ে গুণ করলে আমরা কত পাবো। আচ্ছা আমি একবার এটা লিখে দিচ্ছি, তো এটা ax-1 এভাবে থেকে যাবে, আর এখানে bx-1 লসাগু, তাহলে এটা এর সঙ্গে গুণ হবে, তাহলে আমাদের এটা bx-1, আর মাইনাস দেখো এটা মিলে গেলেও পরে বিটা আমাদের নেমে গেল। এখন গুণগুলো করব, উপরে এটা গুণ করলে দেখো ab এক্স পেয়ে যাবো, এটা মাইনাসে প্লাস হবে, এটা আমরা কী পেয়ে যাবো, এটা আমরা বি পেয়ে যাবো। আর নিচে আছে ax-1, আর এখানে গুণ করে abx -a, আর এটা -b আছে, তাহলে এখানে bx-1 থেকে গেল। আচ্ছা এবার একটা সাজিয়ে লিখি আমরা, তাহলে এটা a প্লাস বি, আর এটা -ab(x) থেকে গেল, আর নিচে আছে ax-1। এখানে দেখো তো এখানে যে মাইনাস কমন নিয়ে নিই, এখানে আমরা a প্লাস বি -ab(x) এভাবে আমরা লিখতে পারবো। মাইনাস কমন নিলে পরে এটা থাকবে আমাদের bx-1। তোমরা মাইনাস দিয়ে গুণ করবা, দেখবো এটাই ফিরে পাবা, ঠিক আছে। মাইনাস কমন নেওয়া মানে সব চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাই মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, প্লাসটা মাইনাস হয়ে গেছে। আচ্ছা এখন আমরা কী করবো, বর্গযোগ কোণাকুণি গুণ করে নিচ্ছি। তাহলে গুণ করলে দেখো এটার সঙ্গে এটা, তাহলে আমরা a প্লাস বি -ab(x)
এর সঙ্গে গুণ হবে bx মাইনাস ওয়ান, এটা গুণ হয়ে যাবে সমান সমান, এবার এটার সঙ্গে এটা গুণ, তো এটা মাইনাস থাকবে, তাহলে a প্লাস বি মাইনাস এ বি এক্স গুণ হবে এটা এক্স মাইনাস ওয়ান। এবার কী করবো, বাঁ দিকে টেনে নিই আমরা। আচ্ছা আমি এখানে দেখাচ্ছি উপর দিকে, এই জায়গায় নিয়ে চলে আসলাম, বাঁ দিকে নিয়ে আসলে আমাদের দাঁড়াবে এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইন্টু কত আছে বিএক্স মাইনাস ওয়ান। দেখো এটা মাইনাস ছিল তো প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের এখানে আছে এ প্লাস বি মাইনাস এ বি এক্স, আর এর সঙ্গে আমাদের গুণ আছে এ এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এবার দেখো তো এখানে এই দুটো পার্ট থেকে এ প্লাস বি মাইনাস এ বি এক্স কিন্তু এখানেও আছে তাহলে কমন নিতে পারবো, কমন নিয়ে নিচ্ছি আমরা এ প্লাস বি মাইনাস এ বি এক্স কমন। তার পরে কী থাকলো, এখানে পরে থেকে গেল বি এক্স মাইনাস ওয়ান আর প্লাস, আর এখানে পরে থেকে গেল আমাদের এ এক্স মাইনাস ওয়ান, পরে থেকে গেল ইকুয়াল টু জিরো। এবার হয় অথবা দিয়ে দেখো এক্সের মান পেয়ে যাবো, হয় এ প্লাস বি মাইনাস এ বি এক্স সমান সমান জিরো। তাহলে এখান থেকে আমরা যদি বের করি কার মানটা, এক্সের মানটা, তাহলে এটা ধরো ওইদিকে চলে গেল, তাহলে আমরা এ বি এক্স বলতে পারবো, আর এটা এইদিকে থেকে গেল মানে এ প্লাস বি। ওকে, তো এখান থেকে এক্সের মানটা পেয়ে যাবো আমরা এ প্লাস বি আর নিচে এ বি। দেখো আমরা এটাকে জিরো ধরে আমরা পেয়ে গেলাম এক্সের মান। এবার এটাকে জিরো ধরবো, অথবা বলি অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো বিএক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান আছে, এটা ইজ ইকুয়াল টু জিরো। বা তাই দেখো তো এখানে বিএক্স আর এক্স আছে, তাহলে আমরা এখান থেকে এক্স কমন নিয়ে এ প্লাস বি পেয়ে যাবো। ঠিক আছে, এটা থেকে এক্স কমন নিয়ে এ প্লাস বি, আর মাইনাস ওয়ান, তাহলে এটা হয়ে গেলো মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এক্স ইন্টু এ প্লাস বি, তাহলে মাইনাস টু ওইদিকে টু হয়ে যাবে, তাহলে বা এক্স সমান আমরা পেয়ে যাবো টু বাই এ প্লাস বি। দেখো অতএব এক্সের মান পেয়ে গেলাম, দুটো মান পেলাম একসঙ্গে যদি লিখি, একটা মান পেয়েছি এ প্লাস বি বাই টু কমা, ঠিক আছে, আর একটা মান পেলাম আমরা টু বাই এ প্লাস বি, এই হলো আমাদের এক্সের মান। এটা আমাদের নির্ণয় সমাধান। চারের দুইটা দেখো এটা আমাদের সমাধান আছে, এক্সের মানটা বের করতে হবে। আমাদের আছে এখানে টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান সমান ফোর। তো এখান থেকে সমাধান করব। তো প্রথমে তো আমাদের ভগ্নাংশে যোগ বিয়োগ করতে হবে, লসাগু টু এক্স প্লাস ওয়ান, যেটা হর আছে সেটা আমাদের লসাগু হয়ে যায়, এটা লসাগু। এবার দেখো এটা একজনই আছে, শুধু হরটা আছে, তার হরটা থাকলে পরে হর না লব আছে, এটা তার লবটা আছে হর নাই, তার জন্য কী করবো, এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে। তাহলে গুণ যদি হয় দেখো দুটো তো একই আছে, তার টু এক্স প্লাস ওয়ান লিখে আমরা হোল স্কোয়ার করে দিলাম। এবার দেখো হরটা এটা মিলে গেছে লসাগুটাতে, এটা যদি মিলে যায় তার উপরে এটা তিনটা নেমে যাবে। অ্যাকচুয়ালি এটাতে এটা ভাগ করতে হয়, ভাগ করা মানে একই জিনিস ওয়ান, তাহলে ওয়ান আর তিনে গুণ করে 3 একে 3, এভাবে আমাদের হয় ভগ্নাংশের যোগ বিয়োগটা, আর সমান 4। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙাবো, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ, ঠিক আছে, টু এ বি, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর প্লাস 3 আছে, আর এখানে নিচের দিকে টু এক্স প্লাস ওয়ান ছিল সমান 4 আছে। তাহলে এটা যদি সলভ করো, এটা 4x স্কোয়ার পাবা, এটা 4x পাবা, এটা 1 আর এখানে 3, আর নিচে 2x প্লাস 1 সমান 4। উপরে দেখো, উপরে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে 4x স্কোয়ার প্লাস, আর এখানে আমাদের 4xই থেকে গেল, আর এটা আমাদের 4 চলে আসছে, আর এই যে আমাদের এদিকে আছে 2x প্লাস 1, আর এখানে আবার 4 দেখতে পাচ্ছি। দেখো তো উপর থেকে 4 সব জায়গায় 4 আছে, ঠিক আছে, এটা আমাদের কে আছে 4 আছে, তাহলে 4 দেখো কেটে গেলো, এদিকে 1 থাকলো। এবার যদি আমরা দেখি, আমি এখানে লিখছি দেখো এই জায়গায় চলে আসছে, তো আমাদের থাকলো কি এখানে বা, তো 4 কেটে গেছে, এক্স স্কোয়ার থাকলো, এখানে প্লাস এক্স প্লাস 1, 4 কেটে গেছে মানে এখানে দেখো 4 একে 4, 1 আছে, আর নিচে আছে 2x প্লাস 1 সমান এদিকে 1 থেকে গেলো, 4 থেকে কেটে গেছে। এবার বর্গমূল করে নেবো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 2x প্লাস 1, ঠিক আছে, 1 দিয়ে গুণ করে এটাই হবে। এবার সবাইকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে আমাদের এক্স স্কোয়ার, দেখো 2xটা বাঁ দিকে আছে মাইনাস 2x আর প্লাস এক্স আছে, তাহলে বিয়োগ হয়ে আমাদের কত হবে, এক্স হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে 1 আর 1 কিন্তু আমাদের কেটে গেছে, তাহলে 1 কেটে গেছে, ডান দিকে 0 থেকে গেল, তাহলে এখান থেকে আমরা এক্স কমন নিতে পারবো, তাহলে এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0।
তাহলে দেখো হয় এক্স ইজিক্যাল টু 0 আর অথবা এক্স মাইনাস 1 ইজিক্যাল টু 0। তাহলে এক্সের মান পেয়ে গেলাম কত, 1 পেয়ে গেলাম। তাহলে এক্সের দুটো মান পেয়ে গেছি আমরা, দেখো একটা 0 পেলাম আর একটা 1 পেলাম। দ্বিঘাত সমীকরণ আছে, দ্বিঘাত সমীকরণে দুটো বীজ পাওয়া যায়, বীজ বলতে এক্সের মান দুটোকে বীজ বলা হয়। তাহলে এক্সের মান পেলাম 0,1। দেখো 5-এর অঙ্কটা আমাদের বলছে এখানে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। দেখো দুটি অখণ্ড সংখ্যা বলেছে ধনাত্মক, তাহলে এখানে অন্তর যখন দেওয়া আছে তাহলে আমরা ছোট সংখ্যাটাকে ধরে নিচ্ছি এক্স। তো লিখব ধরি ছোট সংখ্যাটি আমরা এক্স ধরে নিলাম। তাহলে অতএব বড় সংখ্যাটি কত হবে, দুটি সংখ্যার অন্তর যখন আমাদের 3 বলে দিয়েছে তাহলে বড় সংখ্যাটি হবে এক্স প্লাস 3 হবে। ঠিক আছে, এটা অন্তরের জন্য, তাই না? তোমাদের এখানে বলি, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আমি। দেখো দুটি সংখ্যার অন্তর আমার ধরো কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। তাহলে আমরা এখানে বলতে পারবো যে বড় সংখ্যা 2 আছে, ছোট সংখ্যা, ঠিক আছে, বড় সংখ্যাটা 2 আছে, বড় সংখ্যা 5 আছে, বড় সংখ্যাটা 5 আছে আর ছোট সংখ্যাটা 2 আছে। 5 থেকে 2 বাদ দিলে কত হবে, 3। তাহলে আমরা যদি বলি ছোট সংখ্যাটা ধরে নিলাম 2, ঠিক আছে, অন্তর দেওয়া আছে 3, তাহলে এই যে আমাদের দেখো এই যে ছোট সংখ্যাটা 2 আছে, তাহলে 2 এর সঙ্গে অন্তরটা যদি আমরা যোগ করে দিই তাহলে বড় সংখ্যাটা পেয়ে যাচ্ছে না 5টা। তো এই জন্য দেখো অন্তর যখন 3 দেওয়া আছে তা ছোট সংখ্যাটি এক্স হলে বড় সংখ্যাটি হবে এই যে ছোট সংখ্যাটি প্লাস অন্তরটা, এই যে ছোট সংখ্যাটি প্লাস অন্তর, বড় সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা দেখো ছোট সংখ্যা বড় সংখ্যা পেয়ে গেছি। এবার এই যে সংখ্যা দুটি পেয়ে গেলাম তাদের বর্গের সমষ্টি বলে দিয়েছে। দেখো তাদের মানে এই যে এদের বর্গের সমষ্টি, বর্গ করব দুজনকে, যে দুজনকে বর্গ করলাম আর যোগ করলাম সমষ্টি। এই বর্গের সমষ্টি কত বলেছে, 117 বলেছে। এই হচ্ছে আমাদের শর্তটা। তাহলে এটাকে আমরা ভেঙে কী করবো, দ্বিঘাত সমীকরণ তৈরি করব, তা সরল করব। এটা আমার a প্লাস বি স্কোয়ার সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর 117 এখানে এস স্কোয়ার। আচ্ছা এখানে দেখো তো, এখানে তো এস স্কোয়ার যোগ করে আমরা 2s স্কোয়ার বলে দেবো, প্লাস এটা হবে আমাদের 6x, এটা হবে আমাদের 9 আর মাইনাস 117 বাদিকে নিয়ে চলে আসলাম। 2s স্কোয়ার প্লাস 6s, এখানে যদি বিয়োগ করি আমরা দেখো তার 9 কত হলো 17, তাহলে আমাদের এটা 8 দিলে 8 হয়ে যাবে। আর এখানে এটা দেখো তো, এটা আমাদের হবে 0, এটা হবে 1, 108 হলো 0। আচ্ছা 2 দিয়ে আমরা কিন্তু ভাগ করতে পারছি, 2 দিয়ে যদি ভাগ করে দিই তো এটা আমাদের এস স্কোয়ার পাবো, এটা আমরা 3x পাবো, আর এটা 2 5 10, 2 4 8, 54। এবার করব মিডিল ফ্যাক্টর এস স্কোয়ার। দেখো 9 6 54, তাহলে 9x মাইনাস 6x, দেখো আমরা 3x পাবো, 54। 9 6 দিয়ে ভাঙলাম মিডিল ফ্যাক্টরটা। তাহলে এখান থেকে কমন নিয়ে নাও x প্লাস 9, আর এখানে 6 কমন নিয়ে নাও। তাহলে এখানেও আমাদের দেখো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, আর 6 দিয়ে 54কে ভাগ করলে 6 9 54 9 পেয়ে যাবে। মিডিল ফ্যাক্টর এই দুটো সমান আসবে, সমান আমাদের চলে এসেছে। তাহলে এক্স প্লাস 9, এটা আমাদের দেখো কমন ছিল, আমাদের মিলে গেছে, তা কমন নিয়ে নিলাম। পরে থেকে গেলো এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 0। এবার হয় অথবা দিয়ে আমরা কী করবো, হয় অথবা দিয়ে এক্সের মান বের করবো। এখানে আমাদের কী করতে হবে, ধনাত্মক সংখ্যা বলেছে, তাহলে আমরা বলবো যেহেতু সংখ্যা দুটি ধনাত্মক, দেখো আমরা লিখব যেহেতু সংখ্যা দুটি ধনাত্মক, ঠিক আছে, ধনাত্মক বলেছে, তাহলে আমাদের কী করবো, প্লাসের মানটা নিব, যেখানে প্লাস বেরোবে এটাতে তো মাইনাস বেরোবে, তাহলে শুধু আমরা নিব এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 0 নিব, তাহলে বা এক্স সমান 6। তো সংখ্যা দুটি আমাদের নির্ণয় করতে বলেছে, তা দেখো অতএব সংখ্যা দুটি পেয়ে যাবো আমরা। অতএব সংখ্যা দুটি কত পাবো, দেখো আমরা একটা পাবো 6, ঠিক আছে, এই যে একটা পেয়ে যাবো আমরা 6 কমা, আর একটা 6-এর সঙ্গে কত যোগ হবে, 3 যোগ হবে, তাহলে পেয়ে গেলাম 6 ও, ঠিক আছে, 6 ও 9 পেয়ে গেলাম, এই যে দুটো সংখ্যা, ঠিক আছে, সমান 6 ও 9, এটা আমাদের ও আছে 6 ও 9। তাহলে ধনাত্মক সংখ্যা দুটি কিন্তু এরা, দেখ আমাদের যেটা বলেছিল ধনাত্মক সংখ্যা বের করতে, আমরা দুটি ধনাত্মক সংখ্যা, যেটা অখণ্ড মানে কি আমাদের ভগ্নাংশ বের হবে না, অখণ্ড সংখ্যা যারা, তাহলে যে 6 আর 9 দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, এটাই আমাদের অ্যান্সার। দেখো 5-এর অথবা অঙ্কটা কি বলছে আমাদের, এখানে বলছে কোনো ক্লাবের তহবিলে 195 টাকা ছিল, একটা ক্লাবের তহবিল মানে জমা ছিল টাকা, আমাদের কত, ক্লাবের টাকা ছিল 195 টাকা,
ক্লাবে যতজন সদস্য ছিল প্রত্যেককে তত টাকা দেওয়ার পর মোট অর্থ সকলের মধ্যে সমান ভাগে ভাগ করলে 28 টাকা করে প্রত্যেককে পায়। ক্লাবের সদস্য সংখ্যা নির্ণয় করো। ক্লাবের সদস্য সংখ্যা এখানে বের করতে বলেছে। প্রথমে আমরা ধরে নিচ্ছি যে ক্লাবের সদস্য সংখ্যা ছিল 1 জন। তো আমরা লিখব ধরি ক্লাবের সদস্য সংখ্যা আমরা 1 জন ধরে নিলাম। ঠিক আছে, দেখো এখানে যতজন সদস্য আছে তত টাকা করে চাঁদা দেয়। তাহলে এখানে দেখো তত টাকা মানে কি, একজন টাকা দেয় তাহলে x টাকা করে দেয়। যতজন সদস্য আছে তত টাকা করেই দিবে প্রত্যেকজন। তাহলে আমরা দেখো প্রশ্নানুসারে বলতে পারবো প্রশ্নানুসারে একজন টাকা দেয়। একজন কত টাকা দেবে, x টাকা, তাই না? এটা আমাদের বলেছে যতজন সদস্য আছে তত টাকা করে দেবে। তাহলে একজন টাকা দেয় x টাকা। তাহলে একজন ছিল আমাদের সদস্য, তাহলে একজন টাকা দেয় কত টাকা দেবে, গুণ হয়ে যাবে আমাদের এত টাকা। তাহলে এটা হচ্ছে গুণ করে আমরা পেয়ে যাবো s² টাকা। তো দেখো যতজন সদস্য ছিল তত টাকা করে দিলে পরে টোটাল টাকা কিন্তু এত টাকা উঠে, তাই না? এবার দেখো আবার ক্লাবের তহবিলে কিন্তু 195 টাকা জমা ছিল। তাহলে মোট কত টাকা, তাহলে আমরা লিখবো মোট অর্থ। ঠিক আছে, মোট অর্থ, ঠিক আছে, কত টাকা, এই যে s² প্লাস 195 টাকা আবার জমা ছিল। তো এটা হচ্ছে আমাদের মোট টাকা, ক্লাবের টাকা। এবার দেখো কি বলছে এখানে, যে সম্পূর্ণ টাকাটা মোট অর্থ সকলের মধ্যে সমান ভাগে যদি ভাগ করে দেয় তাহলে প্রত্যেকে 28 টাকা করে পাবে। দেখো শর্তটা যেটা হবে, এই যে মোট টাকাটা আমাদের, এই টাকাটা হচ্ছে মোট s² প্লাস 195, যে মোট টাকাটা সবার মধ্যে ভাগ করবে। সবার মধ্যে বলতে একজন সদস্য ছিল, তাহলে একজনের মধ্যে ভাগ করলে দেখো x দিয়ে ভাগ করে দিতে হবে। টোটাল সংখ্যাটা ছিল একজন সদস্য, তাহলে এই যে ভাগ করে দিবে, তো এই ভাগ সমান ভাগে ভাগ টাকাটা কত টাকা করে পাবে সেটা বলে দিয়েছে 28 টাকা করে পাবে। তাহলে এই ভাগের টাকাটা হচ্ছে আমাদের 28 টাকা। তো এটাই কিন্তু আমাদের সমীকরণ গঠনটা হয়ে গেছে শর্ত অনুযায়ী। তাহলে এখান থেকে আমরা সলভ করবো, দ্বিঘাত সমীকরণ সাজাবো, আর সমাধানটা আমাদের করতে বলেছে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে। তো চলো আমরা প্রথমে কি করব, দ্বিঘাত সমীকরণটা তৈরি করছি। তাহলে এখানে s² প্লাস 195 সমান এটা বর্গগুণ করে 28x হয়ে যাবে। তাহলে বাঁ দিকে যে নিয়ে আসি, তাহলে s² এটা হবে, দেখো আগে এটাকে লিখি মাইনাস 28x লিখলাম, আর প্লাস 195 ইজিক্যাল টু 0। এবার শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে দেবো। দেখো তো আমরা লিখবো শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। এখন আমাদের শ্রীধর আচার্যের সূত্রটা কিন্তু জানতে হবে। দেখো তোমাদের আমি বলি শ্রীধর আচার্যের সূত্রটা কীভাবে তোমরা জানবা। দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটা হয় a² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0। এটা যে দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে শ্রীধর আচার্যের সূত্রটা কী হয়, মাইনাস b প্লাস মাইনাস √(b² মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, একটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে শ্রীধর আচার্যের সূত্রটা যে প্রয়োগ করা হবে, সেই শ্রীধর আচার্যের সূত্রটা হবে এইভাবে, x সমান মাইনাস b প্লাস মাইনাস √(b² মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, শ্রীধর আচার্য বৈজ্ঞানিক, তিনি একটি সূত্র আবিষ্কার করেছিলেন। এই যে দ্বিঘাত সমীকরণ যেটা মিডিল ফ্যাক্টর করে x এর মান পাওয়া যায় উৎপাদকে বিশ্লেষণ করে, সেই উৎপাদকে বিশ্লেষণের নিয়মটাকে একবারে এই সূত্র প্রয়োগ করে একদম x-এর দুটো বীজ বা দুটো মান পাওয়া যাবে, যেটা শ্রীধর আচার্য আমাদের আবিষ্কার করেছিল। তার নাম অনুসারে এই সূত্রটি নামকরণ করা হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের শ্রীধর আচার্যের সূত্র। তাহলে আমরা দেখো তো আমরা বের করব এখান থেকে কার মানটা বের করব, x-এর মানটা বের করব শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে। তাহলে শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী x সমান কত হবে, যদি কম্পেয়ার করি মাইনাস b, দেখো মাইনাস আর b বলতে কিন্তু এখানে আছে মাইনাস 28, b হচ্ছে x-এর সহগ, তাই না, মাইনাস 28, তারপরে হবে প্লাস মাইনাস √(, তারপরে হচ্ছে b², তাহলে মাইনাস 28 তার স্কোয়ার মাইনাস 4ac। এ বলতে দেখো এ হচ্ছে আমাদের কি s² সহগ, এখানে 1 আছে, তাহলে a1 c আমাদের কত 195, তো এটা হবে আমাদের 195 বাই কত হবে 2a, এ তো 1, তাই না, এই যে s² সহগটা 1 আছে। তাহলে এখান থেকে x সমান পেয়ে যাবো, দেখো এটা তো হয়ে যাবে মাইনাস প্লাস 28 প্লাস মাইনাস, এখানে দেখো সরলটা 28-এর বর্গ করবা, এটা পেয়ে যাবা 784 পেয়ে যাবা। ঠিক আছে, 28-এর বর্গ কত 784,
আর 4 দিয়ে 195কে গুণ করবা, এটা পেয়ে যাবা 780 পেয়ে যাবা। ওকে, আচ্ছা নিচে দেখো, নিচেও আমাদের 2 একে 2, তাহলে x সমান সমান আমরা দেখো এখানে 28 আছে প্লাস মাইনাস, এটা যদি বিয়োগ করে এটা কত হবে, এটা হবে 4, আর নিচে 2, 784 থেকে 780 বাদ দিলে শুধু 4 থেকে গেল। তাহলে x সমান সমান 28 প্লাস মাইনাস, তাহলে 4-এর বর্গমূল কত 2, আর নিচে আমরা দিয়ে দেবো 2। তাহলে এখানে দেখো দুটো মান পাবো, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। তাহলে আমরা কি করব, আমরা যদি প্লাস দিয়ে মানটা বের করি দেখো কত দাঁড়াচ্ছে। তাহলে x সমান সমান 28 প্লাস 2/2, প্লাসটা নিলাম, এবার যদি মাইনাসটা নিই তাহলে 28 মাইনাস 2/2। তাহলে আমাদের এখানে দুটো মান পাবো, এখানে দেখাচ্ছি আমি। তাহলে x সমান সমান এটা দেখো, এটা আমাদের আসবে 30/2, এই যে 30/2, আর এটা আসবে আমাদের কত 26/2। তাহলে এখানে দেখো আমরা পাবো, এটা পেয়ে যাবো 15, 2 দিয়ে কাটাকাটি করে এটা পেয়ে যাবো আমরা 13। তো এক্সের কিন্তু দুটো মান পেলাম, একটা 15 একটা 13। আমাদের দেখো অ্যান্সার চলে এসেছে আমাদের। তাহলে ক্লাবের সদস্য সংখ্যা বের করতে বলেছিল, তাহলে 15 জন হবে 13 জন হবে। তাহলে এখানে আমরা অতএব লিখে দেবো ক্লাবের সদস্য সংখ্যা আমরা এখানে কত হবে, আমরা 15 জনও পাবো, 15 জন বা 13 জন, দুটো অ্যান্সার আমাদের 15 জন বা 13 জনও হতে পারে। তাহলে এই ছিল আমাদের অঙ্কটা, খুব ভালো অঙ্ক, মন দিয়ে দেখো, ঠিক আছে, তোমরা বুঝতে পারবা। কোথাও যদি ডাউট হয় তো কমেন্টে তোমরা নিশ্চয়ই জানবা কোন জায়গাগুলো ডাউট হচ্ছে। তো আমি যেহেতু বুঝতে পারি যে তোমরা কমেন্ট করছো ওই নাম্বারগুলো দিয়ে যে এই অঙ্কটা সমস্যা হচ্ছে, আমি কিন্তু সেই অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, কারণ একই অঙ্ক কিন্তু রিপিট আসবে, তাই না। রায় মার্টিন প্রশ্নবিচিত্রা একই অঙ্ক বারবার রিপিট করে, আমি কিন্তু কোনো অঙ্ক ছাড়ছি না, সব অঙ্কগুলো আমি করাচ্ছি, যেগুলো পুনরায় আবার রিপিট আসছে সেই অঙ্কগুলো কিন্তু আমি ক্লাসে করাচ্ছি। তো তোমরা যদি কমেন্ট করো কোনো অঙ্ক যদি অসুবিধা হয়, তোমরা যদি বুঝতে না পারো, তাহলে আমি তোমার কমেন্ট আমি দেখি, কমেন্টটা দেখতে পাবো, তখন আমি বুঝতে পারবো যে এই অঙ্কটা তোমাদের সমস্যা হচ্ছে। পরের ক্লাসে সেই অঙ্কটা আমি পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমাদের। তাহলে তোমরা কিন্তু মন দিয়ে ক্লাসগুলো দেখো, আর অসুবিধা হলে তোমরা কমেন্ট করতে ভুলবে না, নিশ্চয়ই তোমরা কমেন্ট করে আমাকে জানাবা কোন অঙ্কগুলো তোমাদের সমস্যা হচ্ছে। আর কমেন্ট করার সময় অঙ্কের নাম্বারটা মেনশন করবা, অঙ্কের নাম্বারটা মেনশন না করলে আমি কী করে বুঝবো যে কোন অঙ্কটা তোমাদের সমস্যা হচ্ছে। তাহলে কমেন্টে অঙ্কের নাম্বারটা দিতে হবে। তো চলো আমরা পরের অঙ্কগুলোতে চলে যাবো। 6 নম্বর প্রশ্ন দেখো, আমাদের দেওয়া আছে ABC ক্রমিক সমানুপাতি যদি হয়, তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে A প্লাস B তার হোল স্কোয়ার বাই B প্লাস A তার হোল স্কোয়ার সমান সমান A স্কোয়ার প্লাস B স্কোয়ার বাই B স্কোয়ার প্লাস C স্কোয়ার, প্রমাণ করে দেখাতে হবে। তো এটা আমাদের কে মেথডের অঙ্ক আছে, তার কে মেথড মানে কে ধরে অঙ্কটা হবে। দেখো প্রথমে আমাদের ABC ক্রমিক সমানুপাতি বলে দিয়েছে, তাহলে দেখো তো আমরা তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতি যদি থাকে, তা আমরা লিখতে পারবো A/B সমান সমান B/C, এভাবে হয়, ঠিক আছে। ABC ক্রমিক সমানুপাতি হলে আমরা লিখতে পারবো A/B সমান সমান B/C। বিটা দেখো দুবার এসেছে, মাঝেরটা দুবার ফিরে আসবে, তাহলে এখানে বাই করে নেব আমরা A/B, অনুপাতকে বাই করা যায় B/C সমান সমান আমরা দেখো কে ধরে নিলাম, কে ধরি। ওকে, তা দেখো তো A/B সমান সমান কে, তাহলে অতএব এখান থেকে আমরা A সমান সমান বলতে পারবো B কে, আর B/C সমান সমান কে, তাহলে এখান থেকে B সমান সমান বলতে পারবো C কে, ঠিক আছে। A এর মান B কে, B এর মান C কে। তোমরা এখানে লক্ষ্য করো, এখানে B আছে, B এর মান আবার C কে, তাহলে B এর জায়গায় আমরা C কে বসিয়ে দেবো, কে আবার আছে, তাহলে A এর মানটা দাঁড়ালো CK স্কোয়ার। তাই A এর মান CK স্কোয়ার, B এর মান C কে নিয়ে প্রমাণটা দেখাবো। তাহলে আমরা বাম পক্ষটা টুকছি, তাহলে লেফট হ্যান্ড সাইড যেটাকে আমরা LHS বলবো, যেটা আছে A প্লাস B তার হোল স্কোয়ার আছে, আর B আছে B প্লাস C তার হোল স্কোয়ার, মান বসিয়ে দেয় এখানে। এর মান হচ্ছে CK স্কোয়ার, আর B এর মান হচ্ছে CK তার হোল স্কোয়ার, B এর মান CK প্লাস C তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো আমরা যদি এখানে কমন নিই, তো কমন কত নিতে পারবো, CK, আমাদের কমনটা যাবে CK, তাহলে CK স্কোয়ার দিতে হবে, যেহেতু এখানে স্কোয়ার আছে, আর ভিতরে থাকবে কে, CK কমন নিয়েছি, তো এখানে কে থাকবে, এখানে 1 থাকবে তার হোল স্কোয়ার। আর এখান থেকে দেখো C কমন যাবে, তাহলে C স্কোয়ার হয়ে যাবে স্কোয়ারের জন্য, আর মধ্যে থাকবে দেখো ভিতরে কে প্লাস 1 তার হোল স্কোয়ার। আচ্ছা এই দুটো দেখো কেটে যাচ্ছে আমাদের, তাহলে এখানে আমরা চলে আসি। তো আমাদের দেখো C স্কোয়ার কে স্কোয়ার উপরে থেকে গেল, আর নিচে আমাদের শুধু C স্কোয়ার থাকলো, এটা C স্কোয়ার কেটে গেল, তাহলে আমরা পেয়ে গেলাম শুধু কে স্কোয়ার। এবার চলে যাবো রাইট হ্যান্ড সাইডে।
তাহলে বাম পক্ষটা আমরা সলভ করে কিন্তু কে স্কোয়ার পেয়ে গেলাম। এবার ডান পক্ষটা সলভ করব। আছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এর মান বসাবো, এর মান হচ্ছে সি কে তার স্কোয়ার আবার হোল স্কোয়ার, বি এর মান সি কে তার হোল স্কোয়ার, বি এর মান সি কে তার হোল স্কোয়ার আবার সি স্কোয়ার। সলভ করো, এটা পাওয়া সি স্কোয়ার, এটা কে টু দি পাওয়ার 4 পেয়ে যাবা। দেখো স্কোয়ার স্কোয়ার থাকলে কী হবে, 2 দিয়ে 4 হবে, পাওয়ারগুলো গুণ। এটা সি স্কোয়ার কে স্কোয়ার, নিচে সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা কমন নাও, দেখো উপর থেকে কমন যাচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার, এটা কমন যাচ্ছে, থেকে যাবে আমাদের তাহলে কে স্কোয়ার প্লাস 1 থেকে যাবে। ঠিক আছে, কে 4 ছিল, কে স্কোয়ার কমন নিয়েছো, তার দুটো কে স্কোয়ার থাকবে এখানে দেখো, আর নিচ থেকে আমরা সি স্কোয়ার কমন নিতে পারবো, তাহলে কে স্কোয়ার প্লাস 1 থাকবে। এরা তো কেটে গেল, দেখো দুজন, এখানে সি স্কোয়ার কেটে গেল, তাহলে আমাদের কে স্কোয়ার থেকে গেলো। দেখো বাম পক্ষ ডান পক্ষ সমান দেখিয়ে দিয়েছি, তাহলে অতএব যে লিখে দেওয়া লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, আমরা প্রমাণ করে দিলাম। দেখো 6 অথবাটা আমাদের দেওয়া আছে এক্স সমান সমান √3 - 1/x, এটা যদি হয় তার প্রমাণ আমাদের মান বের করতে বলেছে x⁻6 + 3 x⁻4 + 3x² + 1/x³ এর মান বের করতে বলেছে। দেখো তো প্রথমে আমরা এটাকে একটু সাজিয়ে নিই, এখানে আমরা এই যে -1/xটাকে আমরা যে বাঁদিকে নিয়ে আসি, তাহলে আমাদের হয়ে যাবে 1/x, তাহলে √3, এভাবে মানটা বের করে নিলাম। এখন আমরা এটা লিখবো, এখন যার মান বের করতে বলেছে, এখন দিয়ে আমরা লিখবো, দেখো x⁻6 + 3x⁴ + 3x² + 1 আছে, আর নিচে x³ আছে। ওকে, দেখো আমরা কী করব, উপর থেকে x³ কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে আমাদের x³ থেকে যাবে প্লাস, এটা থেকে যাবে কত 3x প্লাস, এখানে দেখো তো এখানে 3, দেখো এখানে x³ কমন নিয়েছ, তা আমাদের এখানে থাকবে কত, নিচে x থাকবে, x³ কমন নিয়েছ, s² আছে, s² তো চলে গেল, আর নিচে একটা x থেকে যাবে, যেহেতু x³ কমন নিয়েছে, দেখো এটা দিয়ে গুণ করো, আবার 3x² ফিরে পাবা, তার জন্য আমরা নিচে একটা x নিতে হবে। ঠিক আছে, তুমি এভাবে ভাবতে পারো যে x³ কমন নেওয়া মানে x³ দিয়ে ভাগ করে দেওয়া, আর x³ যদি ভাগ করো তাহলে দেখবা, আমি যদি এখানে দেখাই, এই জায়গায় দেখো যে কত ছিল আমাদের 3s² ছিল, তাই তো, একে তুমি x³ কমন নিয়েছো বলতে x³ দিয়ে ভাগ করে দিতে হবে, কাটাকাটি করে এখানে একটা x থেকে যাবে, দেখো 3/x পেয়ে যাচ্ছ, দেখো আমাদের 3/x আছে, আর এখানে কত হবে 1 আছে, x³ কমন নিয়েছে মানে নিচে x³ বসিয়ে দিতে হবে, কমন মানে ভাগ, তাই না, যেটা কমন নেওয়া সেটা দিয়ে ভাগ করে দিতে হবে, আর নিচে আমাদের কী আছে, আবার x³ আছে, তো দেখো x³ কেটে গেল, আমাদের তো এই পার্টটা থেকে গেল। আচ্ছা দেখো এই পার্টটাকে আমরা কি করব, এটাকে আমরা একটু সাজিয়ে নেব। দেখো এটা হচ্ছে a³ প্লাস 3a² b করলাম আমরা, প্লাস 3, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা দেখো, এখানে আমরা b বলতে এখানে 1/x করব, দেখো 1/x, এটা আমরা b করলাম, দেখো সলভ করো, এটাই ফিরে আসবে, আর এখানে 3a বলতে x প্লাস b², দেখো এটা যদি সলভ করি তাই এটাই ফিরে পাবো আমরা। ওকে, এখানে s² থাকবে, আবার এখান থেকে x কেটে গিয়ে একটা x থাকবে, তাহলে আমরা ঠিক এটাকে ব্যালেন্স করছি আমরা a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ দেখো লক্ষ্য করো, একদম এটা যদি সলভ করো এটাই ফিরে পাবা উপরেরটা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, দেখো তো a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³, তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র, a প্লাস b, এই যে দেখো a প্লাস b তার হোল কিউবের সূত্র। এবার এর মানটা আমরা বসিয়ে দেবো, এর মান তো জানি। আচ্ছা আমি এখানে দেখাচ্ছি এটাকে, এই যে x প্লাস 1/x এর মানটা যে বের করে রেখেছি √3, তাহলে এর জায়গায় আমরা কত লিখে দেবো, √3 লিখে নেবো, √3³ হবে, ঠিক আছে, এর মানটা √3³। আচ্ছা √3³ বলতে √3 ইন্টু √3 ইন্টু √3, √3টা 3 বার গুণ হবে, দুটো √3 গুণ করে 3 পেয়ে যাবে তোমরা, ঠিক আছে, আর একটা √3 থেকে যাবে, তাহলে দেখো আমাদের মানটা পেয়ে গেলাম 3√3, এটাই আমাদের অ্যান্সার। এবার 7টা দেখো, 7এর এখানে অঙ্কটা আছে, উপপাদ্য আছে আমাদের, তাহলে উপপাদ্যটা কী বলছে, প্রমাণ করো যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। খুবই ভালো উপপাদ্য, চলো উপপাদ্যটা আমরা প্রমাণ করে দেখাচ্ছি। তাহলে আমাদের একটা বৃত্ত অঙ্কন করতে হবে প্রথমে, আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, আর এখানে দেখো
একই বৃত্তাংশস্থ বলেছে, তাহলে একই বৃত্তাংশস্থ দুটি কোণ এখানে আমরা দেখাবো। এটা আমরা এ বি নাম দিয়ে দিলাম। এখন আমরা দেখো তো, আমরা এসিবি একটা বৃত্তস্থ কোণ নিলাম, ঠিক আছে। এটা আমাদের একটু সোজা করে করতে হবে। এই যে আমরা এসিবি একটা বৃত্তস্থ কোণ, আর একটা বৃত্তস্থ কোণ নিয়ে নেবো আমরা, এটা নাম দিয়ে দিলাম ডি নাম দিয়ে দিলাম। এডিবি একটা বৃত্তস্থ কোণ, দুটো বৃত্তস্থ কোণ। এই যে বৃত্তস্থ কোণটা আছে দেখো, একই বৃত্তাংশস্থ কোণ আছে। একই বৃত্তাংশস্থ বলতে এ বি ডি সি এর মধ্যে অবস্থান করছে, হ্যাঁ, এই দুটো বৃত্তস্থ কোণ। আর এখানে কেন্দ্রবিন্দু আমাদের এই জায়গায় আছে, এটা আমাদের কেন্দ্রবিন্দু। কেন্দ্রবিন্দু ও নাম দিয়ে দিলাম। তা আমরা এখানে দেখো আমরা কি করব, আচ্ছা অঙ্কনটা পরে করব। আমরা প্রথমে দেখাবো যে ও কেন্দ্রবৃত্তের এই যে দুটো কোণ নিয়েছি, এই দুটো কোণ কি আছে, একই বৃত্তাংশস্থ কোণ আছে আমাদের। তো লিখব ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এই যে দুটো কোণ নিয়েছি আমরা, কোণ এসিবি, এই যে এসিবি ও কোণ এডিবি কে আছে এরা আছে আমাদের একই বৃত্তাংশস্থ এবিডিসি এর মধ্যে অবস্থিত, ঠিক আছে। তো এই ছিল আমাদের, দেখো ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি ও এডিবি একই বৃত্তাংশস্থ এবিডিসি এর মধ্যে অবস্থান করছে, এই বৃত্তস্থ কোণ দুটি। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, তবে লিখব প্রমাণ করতে হবে যে আমাদের প্রমাণ করতে হবে কি, যে কোণ এসিবি সমান কোণ এডিবি, তাই তো। এই যে সকল বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান যে সমান, এই যে বৃত্তাংশস্থ কোণগুলো আমরা পেয়েছি একই বৃত্তাংশস্থ, এই কোণগুলো কী হবে, সমান হবে। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তা দেখো প্রমাণ করার জন্য আমরা অঙ্কন করব। এখানে অঙ্কনটা আমরা দেখো আমরা ও এ আর ও বি যুক্ত করব। তো আমরা এখানে ও এ আর ও বি আমরা যুক্ত করলাম। তাহলে এই যে কোণটা পেলাম, এটা আমরা কোন কোণ পেয়ে গেলাম, এটা কেন্দ্রস্থ কোণ, ও হচ্ছে কেন্দ্রবিন্দু। তাহলে অঙ্কনটা আমরা যেটা করেছি সেটা আমরা লিখব ও কমা এ এবং ও কমা বি যুক্ত করলাম, ঠিক আছে, করলাম। এটা আমাদের অঙ্কন। এবার আমরা প্রমাণে চলে যাব। প্রমাণ, দেখো প্রমাণটা আমাদের যদি বলি যে এই যে আমাদের এপিবি এই যে বৃত্তচাপটা আছে, এই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণটা এ ও বি আছে, আর বৃত্তাংশস্থ, ঠিক আছে, বৃত্তস্থ কোণ দুটি আছে, এই যে এই দুটো বৃত্তস্থ কোণ আছে। তো এটা আমরা বলবো যে এপিবি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণটা আছে এ ও বি এবং বৃত্তস্থ কোণ দুটি, কে আছে আমাদের এখানে, আমাদের একটা আছে এসিবি ও একটা আছে এডিবি। তো আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তা আমরা অতএব বলে দিব কোণ এ ও বি সমান 2 কোণ এসিবি এবং এই কেন্দ্রস্থ কোণটাই হবে আবার 2 কোণ এডিবি, তাই না। এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, আর এই কেন্দ্রস্থ কোণটা আবার এই বৃত্তস্থ কোণেরও দ্বিগুণ হবে। এটা আমাদের একটা উপপাদ্য আছে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। আচ্ছা দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি কোণ এ ও বি তো সমান, তাহলে এই দুটো কোণও সমান হবে। তাহলে 2 কোণ এসিবি সমান 2 কোণ এডিবি 2 দিয়ে আমরা কেটে দেবো। তাহলে অতএব আমরা পেয়ে গেলাম
কোণ এসিবি সমান সমান কোণ এডিবি। দেখো এটাতে প্রমাণ করতে বলেছিল, তো আমাদের প্রমাণ হয়ে গেছে। তো আমরা বলে দিতে পারবো যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। দেখো প্রুভড, আমরা এখানে লিখে দেব প্রুভড, প্রমাণিত হয়ে গেছে আমাদের উপপাদ্যটা। 7 অথবাটা দেখো, এটা আমাদের একটা উপপাদ্য আছে। এটা দেখো উপপাদ্যটা আমাদের বলছে এখানে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণের পরস্পর সম্পর্ক, মানে বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক হবে, বিপরীত কোণগুলি হবে বিপরীত কোণে দিয়েছে। যাই হোক, তো এই উপপাদ্য খুব ভালো উপপাদ্য। তো আমরা দেখাবো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক হয়। তো চলো আমরা প্রথমে একটা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করব। তা আমরা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করি। এই যে আমাদের একটা বৃত্ত, এবার আমরা বৃত্তস্থ চতুর্ভুজ দেখাবো। তাহলে আমরা এভাবে করে, আচ্ছা এখানে আমরা এইভাবে এদিকে যোগ করব আর এইভাবে যোগ করলাম, ঠিক আছে। আচ্ছা এখানে এইভাবে দেখালাম। এই যে বিন্দুটা, নামটা আমরা দেবো এ, বি, এটা সি, আর এখানে আমরা ডি নাম দিয়ে দিলাম। এবার কেন্দ্রবিন্দু এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের এখানে কেন্দ্রবিন্দু আছে, কেন্দ্রবিন্দুর নাম ও দিয়ে দিলাম। ওকে, আচ্ছা দেখো আমাদের কি কি আছে এগুলো আমরা লিখে নেব ধরি দিয়ে। তো লিখবো ধরি। তো প্রশ্নে যেটা বলেছিল যে বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে আমরা এখানে ও কেন্দ্রীয় বৃত্ত নিয়েছি, তো আমরা লিখবো ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ আছে। বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, এটা আমরা আছে প্রশ্নে প্রদত্ত, আমরা এটাকে ধরে নিলাম। তাহলে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তো আমাদের কি প্রমাণ করতে হবে? আমরা লিখব প্রমাণ করতে হবে যে আমাদের যেটা প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। মানে এই যে কোণ, এই যে এবিসি কোণ আছে, এই যে কোণ এবিসি যোগ কোণ এডিসি, এদের যোগফলটা আমরা দেখাবো। দেখো কোণ এবিসি যোগ কোণ এডিসি, এদের যোগফলটা দেখাতে হবে 180 ডিগ্রি। পরস্পর সম্পূরক বলতে দুটি কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। এবং এই যে বিপরীত কোণ আছে কোণ বিএসি মানে বিএডি, আমরা বলবো কোণ বিএডি প্লাস, ঠিক আছে, বা এই কোণটা বিসিডি, কোণ বিসিডি, এর যোগফলটা আমাদের 180 ডিগ্রি দেখাতে হবে। এই দুটো প্রমাণ করতে হবে আমাদের। প্রমাণ করলে আমরা উপপাদ্যটা প্রমাণিত হয়ে যাবে। তখনই বলতে পারবো হ্যাঁ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। প্রমাণ করার জন্য অঙ্কন প্রয়োজন পড়বে এখানে। তাহলে আমরা এখানে আগে অঙ্কনটা দেখাই। দেখো ছোট্ট একটা অঙ্কন আছে, অঙ্কনটা আমাদের এখানে করতে হবে। আমি ছবি আগে দেখাই। আমাদের ওএ আর ওসি যোগ করতে হবে, ঠিক আছে। এই যে দেখো, আচ্ছা আমরা একটু কেন্দ্রটা আমরা একটু এখানে করি, এই জায়গায়। ওকে, এটা আমাদের ও কেন্দ্র। তো আমরা এই যে ওএ আর এই যে ওসি আমরা যোগ করলাম। তাহলে এখানে আমরা লিখে নেবো এটা কথাটা, ও কমা এ এবং ও কমা সি যুক্ত করলাম। যে কাজ ছবিতে করব সেই জিনিসটা আমরা লিখে নেব, ঠিক আছে। তাহলে দেখো আমাদের অঙ্কনটা কমপ্লিট। এবার আমরা চলে যাবো প্রমাণটা আমাদের ইম্পর্ট্যান্ট। তাহলে এবার প্রমাণটা করে দেখাবো। দেখো এই দুটো আমাদের প্রমাণ নিয়ে আসতে হবে। তাহলে আমরা প্রথমে কি দেখাবো? দেখো আমরা প্রথমে এই যে এডিসি চাপটা নিব। এডিসি চাপের উপর প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ এটা এওসি, 180 ডিগ্রির চেয়ে বড় কোণকে প্রবৃদ্ধ বলা হয়। তো দেখো এডিসি চাপের উপর এই কেন্দ্রস্থ কোণটা নিব, এটাকে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ বলবো, আর বৃত্তস্থ কোণ এটা নিব, ঠিক আছে। এই চাপ এডিসি চাপের উপর এটা কেন্দ্রস্থ কোণ আছে, এটা বৃত্তস্থ কোণ আছে। তো আমরা দেখাবো এডিসি চাপের, ঠিক আছে, এডিসি চাপের উপর অবস্থিত প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে। প্রবৃদ্ধ কেন্দ্রস্থ যে কোণটা আছে সেই কোণটা আমরা এখানে লিখব। কোণটা আমাদের কে আছে? দেখো এই যে কোণ এওসি, এটা হচ্ছে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ
কোণ। আচ্ছা, বৃত্তস্থ কোণ চিহ্ন আমরা দিয়ে দিচ্ছি এখানে। বৃত্তস্থ কোণটা আছে আমাদের, দেখো এখানে এবিসি, এবিসি। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখিয়ে দিলাম। তা আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এখানে আমরা অতএব দিয়ে লিখতে পারবো যে প্রবৃদ্ধ, এই যে কেন্দ্রস্থ কোণটা EOC। প্রবৃদ্ধ বলতে যে কোণের মান 180 ডিগ্রির চেয়ে বড় হয় সেই কোণটাকে প্রবৃদ্ধ বলা হয়। তাহলে প্রবৃদ্ধ কোণ EOC এটা হবে এই যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ 2 কোণ ABC। ওকে, চলো আমরা কোণ ABCর মানটা এখানে বের করে নিই। তাহলে আমরা কোণ ABCটা কত হবে দেখো, তাহলে 1/2 হয়ে যাবে, 2টা নিচে নেমে যাবে, 1/2 প্রবৃদ্ধ EOC। একে আমরা 1 নং নাম দিয়ে রেখে দিই। আচ্ছা, তাহলে আমরা দেখো ADC চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমরা দেখালাম। এখন আমরা এই ABC চাপটা নিব। তাহলে এই ABC চাপের উপর কেন্দ্রস্থ কোণ আমরা EOC বলবো, এই কোণটা EOC, আর বৃত্তস্থ কোণ বলবো ADC, এই কোণটা। তো চলো এই চাপটা নিয়ে দেখাই। তা বলবো আবার, আমি বলবো আবার ABC চাপ, ABC চাপের ও এভাবে দেবো উপর। এখানে মানটা একটু ঠিক করতে হবে, এখানে হবে, এখানে উপর ও হবে, এরকম মানটা হবে। তাহলে ABC চাপের ওপর অবস্থিত, ঠিক আছে, ABC চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণটা আমরা AOC এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণটা আমরা নিব, দেখো এই যে ADC। তার অতএব এই যে কেন্দ্রস্থ কোণটা AOCটা হবে 2 কোণ ADC। তাহলে এখানে আমরা কোণ ADCর মানটা বের করবো হাফ কোণ AOC, একে আমরা 2 নং নাম দিয়ে দেবো। এখন 1 আর 2 যোগ করব, ঠিক আছে, তাহলে 1 যোগ 2 করে পাই। তাহলে 1 আর 2 যদি যোগ করি তো দেখো আমরা কি পেয়ে যাব। আচ্ছা, তাহলে যোগফলটা আমরা কোথায় দেখাই, যোগফলটা আমরা এই জায়গায় চলে আসে, দেখো তাহলে এখানে যোগটা করছি। কোণ দেখো 1 নঙে যে আছে বাঁদিকে কোণ ABC প্লাস, আর 2 নঙের বাঁদিকে আছে কোণ ADC, ঠিক আছে। এবার ডান দিকে যোগ করবো, দেখো 1/2 আমরা কমন নিয়ে নিচ্ছি। তাহলে 1/2 যে কমন নিই, তাহলে এখানে আছে প্রবৃদ্ধ কোণ EOC প্লাস কোণ AOC, তাই তো, এটা আছে আমাদের। আচ্ছা, এখানে দেখো তো হাফ ইন্টু প্রবৃদ্ধ AOC প্লাস AOC, এই যে দুটো কোণের যোগফলটা, দুটো কোণের যোগফল কত পাবো আমরা, 360 ডিগ্রি পেয়ে যাবো। কারণ টোটাল তো আমাদের একটা সার্কেল দাঁড়াচ্ছে বৃত্ত, তাহলে এই যে বৃত্তের যে পুরো কোণটা আমরা কত পাবো 360 ডিগ্রি, তাই না। এই যে দেখো এভাবে যে আমাদের সরলরেখাটা আছে, এই দিকে আর এই দিকে মিলে আমাদের কত হবে 360 ডিগ্রি, কারণ উপরে হয় 180 ডিগ্রি, নিচে 180 ডিগ্রি, তাহলে 180 কত হবে 360 ডিগ্রি। তাই দুটো কোণ মিলে সম্পূর্ণ কোণটা হবে 360 ডিগ্রি। তাহলে এখানে কাটাকাটি করো, এটা তো আমাদের 180 ডিগ্রি। তা দেখো অতএব কোণ ABC প্লাস কোণ ADC এদের যোগফলটা কত পেলাম, আমরা পেয়ে গেলাম 180 ডিগ্রি। এটা আমি দেখাতে বলেছিল, দেখো এই যে কোণ ABC প্লাস কোণ ADC এদের যোগফল কত দেখাতে হবে 180 ডিগ্রি, আমরা দেখিয়ে দিলাম। আচ্ছা, তা দেখো তো আমাদের এবার এটা প্রমাণ করতে হবে। তাহলে এই প্রমাণটা আমরা কীভাবে করব, যেভাবে এই যে OA OC যোগ করে আমরা এটা প্রমাণ দেখাতে পারলাম প্রথমটা, তাহলে একইভাবে আমরা OB আর OD যোগ করে দ্বিতীয় প্রমাণটা দেখাতে পারবো। তারপরে একইভাবে এখানে বলে দেব, তাই এখানে লিখব একইভাবে O, B এবং O, D যুক্ত করে প্রমাণ করা যায় যে কি প্রমাণ করা যাবে, এই যে আমাদের দ্বিতীয় প্রমাণটা, মানে কোণ BAD
প্লাস আর কোণ বিসিডি এদের যোগফলটা আমরা দেখাতে পারবো 180 ডিগ্রি। তাহলে দেখো দুটো প্রমাণ দেখিয়ে দিয়েছি, তার আমরা বলে দেবো প্রুভড, প্রমাণিত। দেখো আমাদের উপপাদ্যটা প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারবো বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। খুব ভালো উপপাদ্য, ঠিক আছে। আমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে যেভাবে ইম্পর্টেন্ট আছে আসবে, এটা কিন্তু মাধ্যমিকের জন্য মোস্ট একদম ইম্পর্টেন্ট। তা তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখো, সব অঙ্ক বুঝতে পারবা। এবার দেখো 8 অঙ্কটা আমাদের বলছি একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, তাহলে আমরা ঘনকের ধারের দৈর্ঘ্যটা ধরে নিই, তখন আমরা সব সূত্রগুলো বের করে নিতে পারবো। তারপর বলবো ধরি ঘনকের ধারের দৈর্ঘ্য, ঘনকের ধারের দৈর্ঘ্য আমরা একক নিয়ে নিই, একক। তাহলে আমরা দেখো তো অতএব ঘনকের কার বের করবো, ঘনকের আয়তন বের করে নিই, ঘনকের আয়তন। তো ঘনকের আয়তনের সূত্র ধারের কিউব মানে a কিউব, এটা হবে ঘন একক, এককটা আসবে ঘন একক। তাহলে অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এখানে বলেছে, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা হবে 6a², ঠিক আছে। এটা হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a² বর্গ একক। আচ্ছা, আমাদের যে শর্তটা বলেছে দেখো সমগ্র তলের ক্ষেত্রফলটা, এই যে দেখো সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তনের সাংখ্যমানটা সমান, এটা আমাদের বলেছে। সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তনের সাংখ্যমান মানে এই মানটা আমাদের সমান, এটা বলেছে প্রশ্নে। তা আমরা দেখো সমান করে দিলাম, সমগ্র তলের ক্ষেত্রফল আয়তনকে আমরা সমান লিখে দিলাম। এখান থেকে দেখো আমরা এর মানটা বের করতে পারবো, এখানে a² আছে, a কিউব আছে, তার একটা a থেকে যাবে। তা দেখো তো এর মানটা আমরা পেয়ে গেলাম 6, তার ধারের দৈর্ঘ্য কত পেয়ে গেলাম 6, তার ধারের দৈর্ঘ্য 6 পেয়ে গেলে আমরা কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাবো ঘনকটির। তাহলে অতএব ঘনকটির কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে অতএব ঘনকটির কর্ণের দৈর্ঘ্য। দেখো ঘনকটির কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, তা ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √3 × ধারের দৈর্ঘ্য, √3 × ধার বলতে 6 এত একক। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো 6√3 একক। তো এটাই আমাদের অ্যান্সার, ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 6√3 একক। দেখো 8 অথবা অঙ্কটা আমাদের দেখো, তো আজকের ক্লাসের শেষ অঙ্কে আমরা চলে এসেছি। তা চলো আমরা শেষের অঙ্কটা দেখে নেবো কী বলছে। এখানে একটি লম্ব চমাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা কত হবে? আচ্ছা, তা ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা বের করতে হবে। তা ব্যাস বের করতে গেলে আমাদের ব্যাসার্ধ আগে বের করতে হবে। তাহলে আমাদের এই যে চমাকৃতি স্তম্ভ আছে, সেই স্তম্ভের আমরা ব্যাসার্ধ আর উচ্চতা ধরে নেব। তা চলো আমরা ধরবো স্তম্ভের, এখানে স্তম্ভটা চমাকৃতি আছে, স্তম্ভের ব্যাসার্ধ আমরা ধরে নিলাম, আর এককটা মিটার নেব, আর মিটার, এবং স্তম্ভের উচ্চতা আমরা h মিটার ধরে নিলাম। তাহলে স্তম্ভের কি পেয়ে যাবো, স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল আর আয়তন পেয়ে যাবো মানে চঙের। তাহলে অতএব স্তম্ভের আয়তন আগে বের করে নে, আয়তন। দেখো স্তম্ভের আয়তন বা চঙের আয়তনের সূত্র আমাদের জানতে হবে πr²h, এটা হবে আমাদের ঘন মিটার। আর এবং স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল যেটা পার্শ্বতলের ক্ষেত্রফল চঙের, তাহলে বক্রতলের ক্ষেত্রফল লিখব, বক্রতলের ক্ষেত্রফল। তা চঙের পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা 2πr/h কথাটা বর্গ মিটার। যখনই দেখবা ক্ষেত্রফল তো বর্গ কথাটা আসবে আমাদের, আর আয়তন বলতে আয়তন আর ঘনফল, তাহলে ঘনর কথাটা আসবে। আচ্ছা দেখো এদের মানগুলো কিন্তু আমাদের বলে দিয়েছে। তাহলে অতএব আমরা বলতে পারবো, দেখো আমাদের প্রথমে বলেছে কার, বক্রতলের ক্ষেত্রফলটা। তাহলে বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, এটা আমাদের কত বলেছে, এটা আমাদের বলেছে 264 বর্গমিটার। তো
এটাকে আমরা 1 নং নাম দিয়ে দিলাম। আর আয়তনটা দেখো, এই যে আয়তন বলেছে 924, তাহলে পাই আর স্কোয়ার এইচ, তাহলে অতএব পাই আর স্কোয়ার এইচ, এটা বলেছে 924, একে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। এখন এটা আর স্কোয়ার আছে, তাই 2 থেকে 1 ভাগ করি, যেহেতু এটা আর স্কোয়ার আছে, তাই না? তা আমরা 2 ভাগিত 1 করছি। তা 2 ভাগিত 1 করলে তার উপরে আমাদের হবে পাই আর স্কোয়ার এইচ, নিচে বসিয়ে দেবা 2 পাই আর এইচ সমান সমান, এখানে উপরে কে বসবে? উপরে বসবে আমাদের 924, এই যে 924, আর নিচে বসবে 264। ঠিক আছে, এখানে কাটাকাটি করে দেখো আমাদের এইচ এইচ থেকে কেটে যাচ্ছে, তাহলে এখানে আর স্কোয়ার, তাহলে এখানে একটা আর থেকে যাবে, পাই পাই কেটে দাও। আর এদিকে কাটাকাটি করো, দেখো এখানে আমরা কাটাকাটি করব 4 দিয়ে করি, 4 দিয়ে 8 আর 12, 4 3 12 আর 4 1 4, আর এখানে 4 6 24, আবার 24, 4 6 24। এবার আমরা কত দিয়ে কাটাকাটি করব? আচ্ছা, তাহলে এখানে দেখো, আচ্ছা 2 দিয়ে কাটাকাটি করে দাও, তো 2 2 3 6 2 3 6 33, 231, 3 দিয়ে কি যাবে? এখানে দেখো এটা আমাদের কত 5 5 2 সরি 4 2 6, 3 দিয়ে যাবে কাটাকাটি, তাহলে এখানে আমরা করব 3 7 21, আবার 3 7 21, আর এটা 3 1 3 3 1 3, ওকে 77/11, 11 দিয়ে 11 7 77। আচ্ছা, আমাদের শুধু এদিকে আর বেঁচেছে, তাহলে এখানে আমরা কিন্তু আর শুধু পেয়ে যাচ্ছি, সব কেটে গেছি, আর আছে। আর এদিকে 7, তা আর এর মানটা কিন্তু 7 পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেছি। এবার এই মানটা আমরা 1 নঙে বসিয়ে উচ্চতার মানটা বের করে নিই। তা আমরা লিখব 1 নং এ আর সমান সমান 7 বসিয়ে পাই, 7 বসিয়ে পাই। চলো আমরা 1 নঙে আর এর মানটা 7 বসাই। তো দেখো 1 নং আমাদের এখানে আছে, তাহলে এখানে আমাদের দেখো 1 নংটা 2 পাই, আচ্ছা পাইয়ের মানটা আমরা 22 7 বসিয়ে দিলাম, আর এর মানটা আমরা কত বসাবো? 7, আর এইচটা এখানে বের হবে। আমাদের সমান সমান দেওয়া আছে 264, 7 7 কেটে দিলাম, 2 দিয়ে যদি কাটাকাটি করি, 2 কে 2 2 3 6 2 দিয়ে 4। আচ্ছা 11 দিয়ে কাটাকাটি করো, দেখো 11 কে 11, 11 দিয়ে 22, আর এখানে 11 দিয়ে 22, 2 দিয়ে করবো 2 6 12। তাহলে আমরা এইচ এর মানটা কত দেখতে পাচ্ছি? তাহলে এইচ এর মানটা পেয়ে গেলাম 6। আচ্ছা দেখো আমরা কি পেয়ে গেছি কিন্তু ব্যাসার্ধ, তা ব্যাসার্ধ আমাদের বেরিয়েছে, ব্যাস বের করে নেব। তো স্তম্ভের ব্যাস, তো অতএব দিয়ে বলবো স্তম্ভের ব্যাস। দেখো ব্যাস কত হবে? আমাদের ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করতে হবে, তখনই ব্যাস পাবো। তাহলে 2 ইন্টু ব্যাসার্ধ বেরিয়েছে 7 এত মিটার, তাহলে গুণ করে কত পাবো? 14 মিটার। তাহলে চমাঙ্কিত স্তম্ভের ব্যাস পেয়ে গেলাম, এবং স্তম্ভের উচ্চতা আমরা বের করলাম 6 মিটার। দেখো আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের সমস্ত অঙ্কগুলো, সম্পূর্ণ পাঠ আমরা করে দিয়েছি। তোমাদের দেখো ক্লাস 10 যে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে যে ফার্স্ট সামেটিভ অঙ্কগুলো নিয়েছি, পেজ নাম্বার 102, স্কুল 5, তো সেই স্কুল থেকে কিন্তু সমস্ত অঙ্ক করে দিলাম। তোমরা মন দিয়ে ক্লাসগুলো দেখো, এবং ভিডিওগুলোতে তোমরা লাইক করবা, এবং ভিডিওটা বন্ধুদের কাছে তোমরা শেয়ার করবা। যারা নতুন আছো এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তা তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি আজকে 5 নম্বর স্কুলে দিলাম, 6 নম্বর স্কুলটা তাড়াতাড়ি আসছে, তোমরা ক্লাসগুলো দেখতে থাকো।